রেকর্ডিংটা ম্যাম? হ্যাঁ হ্যাঁ অন করছি এখন। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে লেজারের ওয়ার্কিং প্রিন্সিপালটা মেইনলি স্টিমুলেটেড ইমিশনের মাধ্যমেই হয়। তো এটা কতদিন পড়াইছিলাম। তো স্টিমুলেটেড ইমিশনের পরে আমাদের যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা ছিল পপুলেশন ইনভার্সন, ঠিক আছে। তো স্টিমুলেটেড ইমিশনটা আরেকবার একটু ব্যাখ্যা করছি আমি। তো এখানে আপনারা বলতে পারেন ম্যাডাম স্টিমুলেটেড ইমিশনের শুধু ছবিটা দিলেই তো হইতো, অ্যাবজর্পশন বা স্পন্টেনিয়াস ইমিশনের ছবি কেন দিচ্ছে বা এর পরে কেন স্টিমুলেটেড ইমিশন দিছে। এটার কারণ হচ্ছে আমার তো আগে অ্যাবজর্পশন হবে, তারপরে স্পন্টেনিয়াস ইমিশন হবে, তারপরে তো স্টিমুলেটেড ইমিশন করার জন্য আরেকটা ফোটন দিব, তখন এটা হবে। মানে ধাপগুলো দেখাইছে, ঠিক আছে। একটা ইলেকট্রন আগে হচ্ছে কি করছে, E1 স্টেট, E1 অথবা এটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড মানে লো এনার্জি স্টেট, আর E2 অথবা বলা হয় কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে। হায়ার এনার্জি স্টেট অথবা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা E2, ঠিক আছে, সবগুলোই নামের। তো যখন একটা ইলেকট্রন E1 স্তরে থাকবে সেটা কি করবে, যখন পর্যাপ্ত পরিমাণে শক্তি প্রাপ্ত হবে তখন কি করবে, তখন হচ্ছে উপরের স্তরে চলে যাবে, মানে E2 তে চলে যাবে। তো যে শক্তি সঞ্চয় মানে শক্তিটা অ্যাবজর্ব করে যে উপরে যাচ্ছে এটা হচ্ছে অ্যাবজর্পশন। তারপরে হচ্ছে কি করছে, উপরে গিয়ে বেশিক্ষণ থাকতে পারতেছে না ইলেকট্রনটা, কারণ কি এই E2 স্টেটটা খুবই আনস্টেবল স্টেট, ঠিক আছে। এই E1 আর E2 এটা হচ্ছে কি মাঝখানে একটা স্টেট থাকবে যেটা হচ্ছে মেটাস্টেবল স্টেট। E1টাকে স্টেবল বা আনস্টেবল যদি বলতে হয় তাহলে বলতে পারবেন আপনারা স্টেবল স্টেট, ঠিক আছে। E1টা হচ্ছে স্টেবল, E2টা হচ্ছে একদমই আনস্টেবল। সো এখানে ইলেকট্রন বেশিক্ষণ থাকতে পারবে না। তাহলে ইলেকট্রনটা কি করবে, নিজের শক্তি ছাড়ে দিয়ে এই যে E1 এর যে হোলটা ছিল ওর সাথে রিকম্বাইন করবে, ঠিক আছে। যে শক্তিটা ছেড়ে দিচ্ছে এই শক্তিটা ফোটন আকারে বেরোচ্ছে, ঠিক আছে। তারপরে কি করব, এটা গেল স্পন্টেনিয়াস ইমিশনের ব্যাপারটা, স্পন্টেনিয়াস এরকম হয়। তো স্টিমুলেটরের ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে একটা E1 E2 স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রন তো চলে যাবে এমনিতেই, E1 স্তরের হচ্ছে হোলের সাথে রিকম্বাইন করবে, কিন্তু তাকে যদি আমি একটা ইনসিডেন্ট ফোটন দিয়ে আরো বেশি এক্সাইট করা হয়, ঠিক আছে, তখন কি হবে, তখন হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশনে যেমন একটা ফোটন বের হচ্ছিল, ঠিক আছে, বাইরে থেকে কিছু না দেওয়ার জন্য একটা। আচ্ছা একটু আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে হচ্ছে স্পন্টেনিয়াসের ক্ষেত্রে যেটা হয় আমাদের, যেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে একটা ফোটন বের হয়, ঠিক আছে। কারণ হচ্ছে আনস্টেবল স্টেটে বেশিক্ষণ ইলেকট্রন থাকতে পারে না E2 স্টেটে, এই জন্য E1 স্টেটে চলে আসে স্টেবল স্টেটে, এই জন্য একটা ফোটন নির্গত হয়, ঠিক আছে। কিন্তু স্টিমুলেটেড ইমিশনের ক্ষেত্রে আমরা তো নর্মালি স্পন্টেনিয়াসের জন্য যেরকম একটা পাই সেরকম একটা পাবোই, কিন্তু একটা এক্সট্রা কেন পাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এই ওপরের স্তরে বা আনস্টেবল স্তরে যে ইলেকট্রনটা তাকে হচ্ছে আমার বাইরে একটা ফোটন দিয়ে এটাকে এক্সাইট করা হচ্ছে, এর ফলে একটা এক্সট্রা ফোটন বের হচ্ছে, ঠিক আছে। একটার জন্য দুইটা, দুটার জন্য চারটা, এরকম করে বের হবে। আর আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যে ফোটন দুইটা বের হলো সেই ফোটন দুইটার ফেজ হচ্ছে যেটা ইনসিডেন্ট ফোটন তার সাথে একই ফেজে থাকবে, নট অ্যান্টি ফেজ, ঠিক আছে। আরো একটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আপনাদের পপুলেশন ইনভার্সন। কালকে যেভাবে বুঝাইছিলাম আমি সেটা ছিল এরকম যে পপুলেশন যেখানে বেশি হবে সেটাই হচ্ছে মানে আমাদের যেরকম ঢাকা হচ্ছে বেশি পপুলেটেড আর রাজশাহী হচ্ছে কম পপুলেটেড, কিন্তু যদি অপোজিটটা হয়, ঠিক আছে, নর্মালি হচ্ছে এরকম যে ঢাকা বেশি পপুলেটেড আর রাজশাহীটা কম পপুলেটেড, ঠিক আছে। তো আমি একটা ছবি আঁকে বোঝাচ্ছি যদি আপনাদের এটা বুঝতে সমস্যা হয়ে থাকে। ধরেন রাজশাহী আর ঢাকা আঁকবো আমি এখন, ঠিক আছে। ঠিক আছে, তো ধরেন যদি এরকম হয়, যেটা ধরলাম এটা কিন্তু ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড আঁকছি না, জাস্ট আমি ইনভার্সনটা বোঝানোর জন্য আঁকছি। ঢাকাতে ধরেন বেশি মানুষ, ঠিক আছে, পপুলেশন বেশি, ঠিক আছে, মানে অনেক বেশি। তাহলে আর রাজশাহী ধরলাম এটা, ঠিক আছে, এটা তো হচ্ছে কি হবে, পপুলেশনটা কম, ইউজুয়ালি কম, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যদি তাই হয়, যদি আমার অপোজিট করতে পারি কোনোভাবে, তাহলে সেটা হচ্ছে ইনভার্সন হলো না। রাজশাহীতে যদি কোনোভাবে পপুলেশন বেশি করতে পারে, ঢাকা যদি কোনোভাবে পপুলেশন কম করতে পারি, তাহলে কি হবে, ইনভার্সন হইলো না জিনিসটা, ইনভার্ট হইলো কিনা তাই বলেন আগে, মানে অপোজিটটা হইলো কিনা। জি ম্যাম হয়েছে। মানে আমি জাস্ট পপুলেশন বুঝাচ্ছি কারণ যাতে আপনারা পপুলেশন ইনভার্সন প্রক্রিয়াটা বুঝতে পারেন। তো এটা গেল পপুলেশন দিয়ে একটা এক্সাম্পল দিয়ে করলাম যে আমি অপোজিট হইলে সেটা ইনভার্সন। এখন আমাদের এই ক্ষেত্রে কেন পপুলেশন ইনভার্সনটা ব্যবহার করা হয়েছে দেখেন, এখন আমি ইয়ে দিয়ে বুঝাবো, ঠিক আছে, এক মিনিট।
এটা হচ্ছে কি ব্যান্ড আমাদের নিচেরটা, যেটা কি ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড না? জি ম্যাম। E1 স্টেট, অথবা বলা যেতে পারে কি আমি বললাম একটু আগেই, স্টেবল স্টেট। এখানে কত থাকবে ইলেকট্রনের সংখ্যা, বেশি না কম? ইলেকট্রন আমি কি বলছিলাম যে এখানে বেশি থাকে, আর ইলেকট্রনগুলো এনার্জি প্রাপ্ত হয়ে যখন হচ্ছে উপরে যায় তখন কন্ডাকশন ব্যান্ডে যায়, কিন্তু কন্ডাকশন ব্যান্ডে বেশিক্ষণ থাকতে পারে না। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি এখানকার চাইতে, আমি বলছি নিচে বেশি থাকে ইউজুয়ালি, ঠিক আছে, ইউজুয়ালি বেশি থাকে, কিন্তু যদি আমি এটাকে ইনভার্ট করি, ইলেকট্রন যদি তাহলে এখানে কম, তাহলে আমি যদি কম রাখতে পারি, আর ওপরের স্টেটটার নাম কি, কন্ডাকশন ব্যান্ড। is equal to E2 স্টেট, অথবা এটা কি বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে আনস্টেবল, ঠিক আছে, আনস্টেবল। আবার হায়ার এনার্জি স্টেটও বলা যেতে পারে, ভ্যালেন্স ব্যান্ডকে সেরকম কিন্তু লোয়ার এনার্জি স্টেট বলা যায়, ঠিক আছে। আমি সবগুলোর নাম লিখে দিচ্ছি। ঠিক আছে, তো আমি বলছি এখানে হচ্ছে আমাদের ইলেকট্রন কম থাকে, কিন্তু যদি ইনভার্সন করছি যেহেতু আমি ভ্যালেন্স ব্যান্ডে, তাহলে কম করে দিচ্ছি, আর কন্ডাকশন ব্যান্ড যদি ইলেকট্রনের সংখ্যা বেশি করে দিতে পারি, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে পপুলেশন ইনভার্সন হবে। মানে যেটা ইউজুয়ালি হয় সেটা থেকে যদি অপোজিটটা করতে পারি তাহলে হচ্ছে পপুলেশন ইনভার্সন হবে। আর পপুলেশন ইনভার্সনটা কেমন করে হয়, এটা কিন্তু একটা অ্যাক্টিভ মিডিয়ামের মাধ্যমে হয়। এই অ্যাক্টিভ মিডিয়ামটা কি বা পপুলেশন ইনভার্সন কেমন করে হয়, আমি হচ্ছে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার যখন পড়াবো, ঠিক আছে, অপটিক্যাল অ্যাম্পলিফায়ার যখন পড়াবো তখন বোঝা যাবে। অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা এই ফটো ডিটেক্টর ফটোডায়োডের পরে শুরু হবে, ঠিক আছে। শুধু এটুকু জানে রাখেন পপুলেশন ইনভার্সন প্রসেসটা কি, যে প্রসেসে আমাদের হায়ার এনার্জি স্টেটে ইলেকট্রনের সংখ্যা লোয়ার এনার্জি স্টেটের থেকে বেশি হবে, সেটাই হচ্ছে সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পপুলেশন ইনভার্সন, ঠিক আছে। তখনই বলা যাবে যে হচ্ছে মানে এই অবস্থায় যে পপুলেশন ইনভার্সন হয়েছে, ঠিক আছে, একটা ডিভাইসের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে। এই আর পপুলেশন ইনভার্সন যদি না হয়, ঠিক আছে, যদি আমাদের পপুলেশন ইনভার্সনই না হয়, তাহলে ইলেকট্রনের সংখ্যা যদি বেশি না হয়, তাহলে কি হবে, আমাদের ফোটন নির্গত বেশি হবে। তার মানে যত বেশি পপুলেশন ইনভার্সন হবে তত বেশি কি হবে, আমাদের লেজার লাইটটা তত বেশি তীক্ষ্ণ হবে বা বেশি উজ্জ্বল হবে, ঠিক আছে। এই বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি এটা হয় তাহলে হচ্ছে আমরা এখন আজকের পরে চলে যাবো, ঠিক আছে। সবাই মনে আসছে অনেকে এখন। আচ্ছা, কে যেন চ্যাটে কি লিখছে, কি লিখছে দেখি। হ্যাঁ শিবলি বলেন, ম্যাম লিখে আটকে গেছেন কেন? শিবলি বলেন, কিছু বলবেন? শিবলি, আচ্ছা নাই মনে হয়। ঠিক আছে, এখন হচ্ছে আমি ম্যাম তাহলে, ও ঠিকই আছে ম্যাম, ওর ইয়ারফোনে সমস্যা, ও কথা আচ্ছা, বলা যায় না। ও তাহলে হচ্ছে ম্যাম শিবলি যদি শুনতে পায় থাকেন, শুধু ম্যাম লিখে রাখছেন কেন, কিভাবে বুঝবো কি সমস্যা আপনার, বুঝতে পারবো? ম্যাম ফটো ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল একটু বলবেন ম্যাম? আচ্ছা, ঠিক আছে, পাউডারের ওয়ার্কিং প্রিন্সিপালটা আরেকবার তাহলে বলতেছি। আমি এখানে যেটা বলছিলাম উপরে ছবিটা দেখায়, যে যখন হচ্ছে আমাদের নর্মাল জানি আমরা যে আমাদের পাউডারটা 3 মোডে কাজ করে, ঠিক আছে। মানে আমাদের এটা 3টা মোড আছে, একটা হচ্ছে ফটোভোল্টাইক, একটা হচ্ছে কি কন্ডাকটিভ, ঠিক আছে, আর একটা হচ্ছে কি, আমরা যদি ফরওয়ার্ড বায়াসে কাজ করে তাহলে আমরা কি হিসেবে কাজ করবে, তাহলে লেড হিসেবে কাজ করবে। যদি জিরো বায়াসে কাজ করে তাহলে সোলার সেল হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর যদি হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে তাহলে এটা ফটোডায়োড বা ফটো ডিটেক্টর হিসেবে কাজ করবে। তো এখন এই ফটোডায়োডটা আমরা ফটো ডিটেক্টরের প্রকারভেদে যেহেতু পড়তেছি, সো আমরা রিভার্স বায়াসের কথা বলতেছি, ঠিক আছে। তো জানি আমরা যে আমাদের মেজরিটি ক্যারিয়ারের জন্য বেশি কারেন্ট ফ্লো হয়, যখনই মাইনরিটি ক্যারিয়ার হয় তখন খুবই কম পরিমাণ কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। তো এখানে বলা হয়েছিল কালকে, দেখেন এই প্রথম আর সেকেন্ড পয়েন্টটাতে, যে যখন রিভার্স বায়াস করা হচ্ছে তখন হচ্ছে আমাদের এদিকে দেখেন, এখানে আমি ছবিতে দেখাই, এই পি সাইডের সাথে নেগেটিভ প্রান্তটা সোর্সের, আর এন্ড সাইডের সাথে পজিটিভ প্রান্তটা লাগানো হয়েছে, ঠিক আছে। তো আমরা জানি পি এর কি মাইনরিটি ক্যারিয়ারটা কি, আমাদের হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তো ইলেকট্রনটা দেখেন এই ইলেকট্রনের সাথে কি হবে, বিকৃষ্ট হবে, এই ইলেকট্রন সোর্সের ইলেকট্রন, আর এটা একে অন্যকে আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে, ঠিক আছে। তারপরে দেখেন এখানকার যে হোলটা, মানে এন টাইপের যেটা হোল, ঠিক আছে, যেটা হচ্ছে ওর মাইনরিটি ক্যারিয়ার, সেটাও এর সাথে আমাদের বিকর্ষণ হবে সোর্সের পজিটিভের সাথে, তাহলে কি করবে, এটা ভাঙার চেষ্টা করবে, ঠিক আছে। এর ফলে খুবই স্মল পরিমাণ মাঝখানে যে লেয়ারটা সেটাকে বলা হয় রিপ্রেশন রিজন, ঠিক আছে। এটা হচ্ছে খুবই মানে এটার জন্য মানে এই যে বিকর্ষণ হচ্ছে, এর ফলে এর মধ্যে দিয়ে খুবই অল্প পরিমাণ
মানে মাইনরিটি ক্যারিয়ারের জন্য খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হবে। এই কারেন্টটাকে ডার্ক কারেন্ট বলা হচ্ছিল, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যে আমরা এই ডার্ক কারেন্টটা দেখলাম, তারপরে আমরা কি করব, এখানে দেখেন এখানে হচ্ছে যে এখানে তীর চিহ্নগুলো দেওয়া আছে, মানে এখানে রেডিয়েশন হচ্ছে, মানে আমাদের রেডিয়েশন যদি না পড়ে, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু একটা রিভার্স বায়াস, যেরকম নর্মাল আমরা বেশি কারেন্ট ফ্লো করে না সেরকমই, ঠিক আছে। কিন্তু এখানে রেডিয়েশনের ফলে কি হচ্ছে, এই ডিপ্রেশন রিজনের আমাদের কি হচ্ছে, টেম্পারেচার বাড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে দেখেন, এখানে এই পয়েন্টটা বলা ছিল আমাদের যে যখন হচ্ছে অ্যাজ দ্য লাইট ফলস অন দ্য সারফেস অফ দ্য জাংশন দেন দ্য টেম্পারেচার অফ দ্য জাংশন গেটস ইনক্রিজড। মানে আমাদের এই লাইট পড়ার জন্য আমাদের তো মেন প্রিন্সিপালটা ছিল লাইট পড়বে ফলে কারেন্ট পাস হবে, ঠিক আছে। তো কারেন্ট পড়ার আগ পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট ছিল, ঠিক আছে, বেশি কারেন্ট ফ্লো করতে পারছিল না, মাইনরিটি ক্যারিয়ারের জন্য খুব অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করছিল। কিন্তু যখন লাইট এসে পড়বে তখন এই জাংশনের মানে মাঝখানে যে রিজনটা ডিপ্রেশন রিজন, তার টেম্পারেচার অনেক বাড়ে যাবে। এর ফলে কি হবে, ইলেকট্রনের হোল একে অন্য থেকে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। ইলেকট্রনের হোল আলাদা হয়ে গেলে আমাদের কি করবে, ইলেকট্রন হোল আলাদা হবে ছোটাছুটি করতেছে, ঠিক আছে। তখন কি করবে, তখন কিন্তু আমাদের ইলেকট্রনের হোলগুলো দেখেন এখানে বলা আছে যে অ্যাজ দ্য অ্যাট দ্য টু গেটস সেপারেটেড দেন ইলেকট্রনস ফ্রম ইনসাইডের ইলেকট্রনগুলো মেজরিটি ক্যারিয়ার কার দ্বারা আকৃষ্ট হবে, পজিটিভ পটেনশিয়াল অফ দ্য ব্যাটারি, মানে তখন ইনসাইডের যে হচ্ছে মেইন ক্যারিয়ারটা মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রনগুলো সেটা কি করবে, ব্যাটারির পজিটিভ পটেনশিয়ালের সাথে আকৃষ্ট হবে। সিমিলারলি কি হবে, পি সাইডের গুলো দেখেন, এন সাইডের যে আমরা কি বললাম মেজরিটি ইলেকট্রন, ঠিক আছে, সেটা কি কার দ্বারা আকৃষ্ট হবে, এই যে পজিটিভের জন্য, ঠিক আছে, সোর্সের পজিটিভ। আর পি সাইডের যেটা হচ্ছে আমাদের মেজরিটি ক্যারিয়ার হোল, সেটা হচ্ছে সোর্সের নেগেটিভের সাথে আমাদের অ্যাট্রাক্টেড হবে, ঠিক আছে। অ্যাট্রাক্টেড হওয়ার পরে কি বলছে, তারপরে এদের মুভমেন্টের জন্য অনেক বেশি রিভার্স কারেন্ট উৎপন্ন হবে, ঠিক আছে। আর আমাদের লাইটের ইন্টেন্সিটি যত বেশি হবে, আমাদের মোর ক্যারিয়ার মানে চার্জ ক্যারিয়ারগুলো তত বেশি ছোটাছুটি করবে, এর ফলে অনেক বেশি আমাদের লার্জ রিভার্স কারেন্ট উৎপন্ন করবে, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমাদের কি বলবো, মানে এই ফটোডায়োডের মেন ওয়ার্কিং প্রিন্সিপাল, যে যত বেশি লাইটের ইন্টেন্সিটি বাড়ানো হবে তত বেশি কারেন্টটা তার প্রপোর্শনালি বাড়তে থাকবে। এই কথাটা এটা বলা ছিল, আমি কালকে এখানে লাল দাগ দিয়ে দিয়েছিলাম, যে যত বেশি আমাদের লাইটের ইন্টেন্সিটিটা বাড়বে, দেখেন বলছো we can say the intensity of light energy is directly proportional to the current through the device, ঠিক আছে। মানে কারেন্ট পড়া মানে লাইট পড়ার আগ পর্যন্ত যেটা ছিল সেটা নর্মাল ছিল, ঠিক আছে। এই জন্য বলা হয়েছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ফটোডায়োডটা লেডের মতনই কাজ করে, জিরো বায়াসের ক্ষেত্রে এটা সোলার সেলের মতন কাজ করে, ঠিক আছে। বাট যখন রিভার্স বায়াস হয় তখন এটা ফটো ডিটেক্টর হিসেবে কাজ করে, কারণ ফটোটাকে ডিটেক্ট করে সেটাকে তার জন্য কতটুকু ফটো ডিটেক্ট করতে পারছি, ইন্টেন্সিটি কত সেটা মেজার করার জন্য আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে, এর ফলে আমরা বুঝতে পারছি কত পরিমাণ লাইট আমাদের আসে পড়তেছে আমাদের হচ্ছে এই খোলা অংশটাকে, দেখেন এই যে এই অংশটা, ঠিক আছে। এই এটাই বলছিলাম। এবার সামনে আগাবো, বলেন কারো কোনো সমস্যা আছে? শিবলি শিবলি যদি সমস্যা থাকে আমাকে মেসেজে লেখেন, আমি যদি আপনার কথা শুনতে না পাই, ঠিক আছে। শুভ বলেন তো, শুভ সমস্যা আছে? ম্যাম গতকালকে ক্লাসটা তো করিনি, এজন্য মোটামুটি আছে। তাহলে আজকে করেন, ঠিক জি আছে, ম্যাম, করার পরে সমস্যা নেই, হচ্ছে দেখে নিলে পারবো। আগেটা দেখেন। আর শিবলিকেও একটু বুঝাই দিয়েন, হ্যাঁ, শিবলি যদি না বুঝতে পারে, আর ও তো কথা বলতেছে না, নাই মনে হয়, ঠিক আছে। এখন দেখেন অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, ফটোডায়োডের। এখন বলেন তো অ্যাডভান্টেজটা কি হতে পারে আপনাদের মতে, একটা দুটো অ্যাডভান্টেজ কে বলতে পারবে, কেউ বলতে পারবে? সামনে ম্যাম। হ্যাঁ ম্যাম সবকিছু তো লেখা আছে জি ম্যাম। ডিসপ্লেতে। আপনারা না দেখে বলেন, একটু মানে চিন্তা করে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ডিসপ্লে থেকে এখানে সরাই দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ এখন বলেন একটা দুটো যে কোনো পার্থক্য আপনাদের কি মনে হয়, সবসময় কি পড়লেই হবে, কিছু কিছু জিনিস এমনি মাথায় আসলেও পরীক্ষাতে এমনিতেই পারবেন, পড়া লাগে না? বলেন। একটা কিন্তু সম্পর্ক বলছি যে আমি ইন্টেন্সিটি বাড়লে কারেন্ট বাড়বে, তাহলে কস্ট কম পড়বে। কস্ট কিসের জন্য কস্ট কম পড়বে? তো ম্যাম আউটপুট বেশি পাবো। না, আমি বলছি সমানুপাতিক, তাহলে হচ্ছে লিনিয়ার সম্পর্ক একটা না, কারেন্ট বাড়বে তাহলে লিনিয়ার রেসপন্স প্রদর্শন করছে না ফটোডায়োড, এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। যে আমি ধরেন আমি একটা নির্দিষ্ট সময়ে দেখলাম যে কতটুকু লাইটের জন্য একটা লাইটের নির্দিষ্ট ইন্টেন্সিটির জন্য নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি আমি ইন্টেন্সিটিটা বাড়াই তাহলে নিশ্চয়ই কারেন্ট আরো বেশি ফ্লো হবে, তাই না? তো আমরা সবসময় মানে দুইটা যদি ভ্যালু নিই, তাহলে আমরা যদি অনুপাত বের করতে পারি তাহলে আমরা নির্দিষ্ট অনুপাতেই আমার প্রতিবারে হবে, তাই না? কারণ আমাদের সমানুপাতিক মানে কি,
ধরলাম ইন্টেন্সিটি ভার্সেস কারেন্ট, তাহলে ইন্টেন্সিটি সমান সমান একটা কনস্ট্যান্ট ইনটু কারেন্ট, তাই তো? তাহলে ইন্টেন্সিটি ভাগ কারেন্ট সমান সমান একটা কনস্ট্যান্টই হবে কিন্তু অলওয়েজ, ঠিক আছে? এটাই বুঝাইছে লিনিয়ার রেসপন্স, আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যাই হোক, ঠিকই বলতে পারবে যে দেওয়াই ছিল। তো এখন যেহেতু মানে আমি জাস্ট বললাম যে একটু চিন্তা করে বলবেন আর কি। যাই হোক, তাহলে এখানে কুইক রেসপন্স কখন শো করবে? যখন হচ্ছে এটা লাইটে এক্সপোজ করা হবে। হ্যাঁ, কে কথা বলছে? ম্যাম হৃদয়? হ্যাঁ লাইটের হ্যাঁ ইন্টেন্সিটিটাকে কনভার্ট হ্যাঁ, লাইটের ইন্টেন্সিটিটাকে কনভার্ট করবে কিভাবে ম্যাম? কি দিয়ে? লাইটের ইন্টেন্সিটি কন্ট্রোল করবেন কি দিয়ে? না না, কনভার্ট করবে কিভাবে? কনভার্ট করবে কেমন ভাবে মানে? আপনার লাইটটা তো পড়বে যখন আমাদের জাংশনে পড়তেছে, তখন লাইটটা পড়ার জন্য ওর ভেতরকার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। টেম্পারেচার চেঞ্জ হওয়ার জন্য কি হচ্ছে, ওখানে যে ইলেকট্রনের হোলগুলো আটকে ছিল সেটা কি করছে, ছড়াছিটায় পড়তেছে। যখন বেশি টেম্পারেচার হবে, ঠিক আছে, ছড়াছিটায় পড়ার জন্য তখন কারেন্ট ফ্লো হচ্ছে। আর এই কারেন্টের ফ্লোর উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো কতটুকু ইন্টেন্সিটি কারেন্টের, ঠিক আছে? বেশি, যখন বেশি কারেন্ট ফ্লো হবে তখন বুঝতে হবে বেশি ইন্টেন্সিটি, যখন কম কারেন্ট ফ্লো হবে তখন বুঝতে হবে খুবই কম লাইটের ইন্টেন্সিটি। বুঝছেন হৃদয়? জি ম্যাম। ওকে, তারপর এখানে বলছে কিন্তু যে আমাদের একটা কুইক রেসপন্স পাবো। কখন কুইক রেসপন্স পাবো? যখন হচ্ছে আমাদের জাংশনটাকে লাইটে এক্সপোজ করা হবে, মানে লাইটে ফেলা হবে, মানে লাইট আসে যখন পড়বে আমাদের জাংশনে, তখন হচ্ছে কুইক একটা রেসপন্স পাবো। কুইক রেসপন্স বলতে আরেকটু আমি যদি স্পেসিফিক্যালি বলি যে একটা ইনপুট দিব, ওই ইনপুটের সাথে যদি আমাদের আউটপুটটা তৎক্ষণাৎ মানে কি বলবো, চেঞ্জ হয়, ঠিক আছে, বা ওটার অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়, তাহলে হচ্ছে এটাকে বলা হবে রেসপন্স। মানে ইনপুটের সাপেক্ষে রেসপন্সটা আউটপুটের খুবই তাড়াতাড়ি দিচ্ছে, এটা খুবই মানে দরকারি একটা জিনিস, ঠিক আছে? তো আমরা কি চাই যে ইনপুট দিব যেটাই, আমরা তৎক্ষণাৎ যেন কোনো একটা আউটপুট পাই, ওটা রেসপন্ডিং এ, ঠিক আছে? তাহলে এখানটার ইনপুটটা কি, লাইট না? তো লাইট আসে পড়লেই আমাদের রেসপন্সটা মানে আউটপুটটা সঙ্গে সঙ্গে পাবো, মানে খুবই তাড়াতাড়ি, ঠিক আছে? রেসপন্স টাইমটা অনেক কম, খুব কম টাইম লাগে রেসপন্স করতে। তারপরে ফটোডায়োড অফার্স হাই অপারেশনাল স্পিড, মানে এর স্পিডটা অনেক বেশি। তারপরে ইট প্রোভাইডস আর লিনিয়ার রেসপন্স, আমি লিনিয়ার রেসপন্স বলতে বুঝাইছি যে আমাদের কারেন্ট আর হচ্ছে কি ওই যে কি বলে নাম লাইট ইন্টেন্সিটিটা সমানুপাতিক হারে বাড়ে, ঠিক আছে? সুতরাং এটা লিনিয়ারলি বাড়তেছে, একটা বাড়লে আরেকটাও বাড়তেছে। যদি আমি আপনারা লিনিয়ার ওই ইয়ের ছবি জানেন না, ওই যে মূল বিন্দুগামী সরলরেখার, জি ম্যাম, একটা পাল্লা একটা বাড়তে থাকে। একটা বললে একটা আর থাকে, তাহলে এই সম্পর্কটা লিনিয়ার না? একটা জি সোজাসুজি ম্যাম। লাইন পাওয়া যায়, সেরকমই এখানেও, ঠিক আছে? আমাদের আমরা কি লিখি মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন? y is equal to mx, যেখানে y একটা ভ্যারিয়েবল, x একটা ভ্যারিয়েবল, আর m টা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, অথবা স্লোপ বলা যেতে পারে। তো সেরকমই এখানেও যদি আমি বলি লাইট ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইনটু হচ্ছে কারেন্ট, তাহলে এই কনস্ট্যান্টটাই হচ্ছে স্লোপ আমাদের, বা ওটা হচ্ছে সমানুপাতিক ভ্যালু আর কি, ঠিক আছে? এই তারপর এখানে বলছে ইট ইজ আ লো কস্ট ডিভাইস, মানে এটার হচ্ছে মানে এটা বানানোর যে খরচ, কে যেন বললো যে খরচ কম পড়ে ম্যাডাম, ঠিক আছে? তো এটা তাহলে এখানে বলছে এখানে হচ্ছে লো কস্ট, সেই হিসেবে বলছে কি যে এটা অন্যান্য ফটোডায়োডের চাইতে, মানে পিআইএন যেরকম বা অ্যাভালেন্স ফটোডায়োড, এগুলো চাইতে লো কস্ট, ঠিক আছে? খুব লো কস্ট মানে একদমই কম তা না, ওইগুলোর চাইতে তুলনায় লো কস্ট। আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজটা কি ফটোডায়োডের? এখন ইট ইজ আ টেম্পারেচার ডিপেন্ডেন্ট ডিভাইস অ্যান্ড শোজ পোর টেম্পারেচার স্ট্যাবিলিটি, মানে এখানে বলছে যে আপনাদের এখানে কি করে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট ডিভাইস বলতে কি বোঝায়, যে টেম্পারেচারের উপর কিন্তু নির্ভর করে, মানে লাইট আসে পড়তেছে কিন্তু যদি ডিভাইসের মানে জাংশনের টেম্পারেচার চেঞ্জ না হয়, তাহলে তো ইলেকট্রনের হোল একে অন্য থেকে ছড়াছিটায় পড়বে না, যদি ছড়াছিটা না পড়ে তাহলে তো সমস্যা, ঠিক আছে? তাহলে এটা কি করবে, অ্যান্ড শোজ পোর টেম্পারেচার স্ট্যাবিলিটি, মানে টেম্পারেচারের সাথে মানে স্টেবল মানে কি কোনো একটা জিনিস স্থায়ী, ঠিক আছে, টেম্পারেচার সাথে সুন্দর করে চেঞ্জ হচ্ছে, কিন্তু টেম্পারেচার বেশি হইলেও যদি চেঞ্জ না হয় তাহলে তো সমস্যা। এই জন্য টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তাহলে অনেক বড় সমস্যা হবে, কাজ করবে না কিন্তু, ঠিক আছে? লাইট ইন্টেন্সিটি যতই বাড়ান, টেম্পারেচার না বাড়লে আমাদের কিন্তু কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে? তারপরে বলছে when low illumination is provided, ঠিক আছে? কে লিখছে মেসেজ? তো রহমতুল্লাহ নাকি কে লিখছে মেসেজ গ্রুপে, দেখে বলেন তো। ম্যাম রহমতুল্লাহ। ম্যাম হ্যাঁ রহমতুল্লাহ। হ্যাঁ এখানে যে পোর টেম্পারেচার, এই হ্যাঁ, টেম্পারেচারটা কি ম্যাম ওই ডিভাইসের যে টেম্পারেচার এটা? এটা ডিভাইসের জন্য তো ওই যে ডিভাইসের বলতে জাংশনটুকু বোঝাচ্ছে, মানে ডিপ্লেশন রিজনের, যেখানে লাইটটা আমরা এক্সপোর্ট করছি, মানে লাইটটা আমরা ফেলতেছি, ওই জায়গা ওই অংশের তাই বলছে। আচ্ছা তারপর এখানে বলছে যে লো ইলুমিনেশন, মানে যদি কম লাইটে দেওয়া হয়, ঠিক আছে, কম লাইট দেওয়া হয় ওই জাংশনের উপরে, তাহলে অ্যাম্পলিফিকেশনটা নেসেসারি, মানে অ্যাম্পলিফিকেশন নেসেসারি মানে কি,
যদি অল্প লাইট দেওয়া হয় তাহলে কারেন্টটা দেখা যাচ্ছে এতই ক্ষুদ্র হবে যে আমরা বুঝতেই পারতেছি না, তখন লাইট কারেন্টটা একবার অ্যাম্পলিফাই করতে হবে বোঝার জন্য যে কতটুকু ইলুমিনেট হয়েছে, মানে কতটুকু লাইট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এই গেল হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। পরীক্ষাতে আসলে সুন্দর করে লিখে দিবেন, 3-4 নম্বরে, 4 নম্বর হবে না, 3 নম্বর হতে পারে খুব সর্বোচ্চ, 2-3 নম্বরের কোশ্চেন থাকবে আর কি, ঠিক আছে। থাকলে এটা লিখে দিবেন সুন্দর করে, এই, ঠিক আছে। নেক্সটে যাচ্ছি তাইলে। আচ্ছা, আর একটা কথা বলেন, আপনাদের যে হচ্ছে একটা দিছিলাম কি বলে ক্লাস পারফরমেন্সের জন্য লেজার আর লেডের ক্ষেত্রে, ওটা কি করছেন? লেজার না, শুধু লেডের ক্ষেত্রে মনে হয় দিছিলাম না জি ম্যাম। অ্যাপ্লিকেশন? জি ম্যাম, আচ্ছা এলইডি অ্যাপ্লিকেশন। practical application of data. আচ্ছা ঠিক আছে, ওটা একটু জমা দিয়ে দিয়েন, আপনাদের হচ্ছে আমি লিংক দিয়ে দিছি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, জি এই ম্যাম। ফটোডায়োডের অ্যাপ্লিকেশন পড়ানোর আগে মনে পড়লো আপনাদের লেড আর লেজারের পার্থক্য পড়ায়নি, একটু ওই স্লাইড থেকে পার্থক্যটা পড়ে আসে, আমি অ্যাপ্লিকেশনটা পড়াচ্ছি। এখানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই পার্থক্যটা পড়ানো দরকার, এটা নিচে রাখছে যদিও, উপরে দেওয়া উচিত ছিল। যাই হোক, লেডার লেজারের মধ্যে পার্থক্যটা বলে ওই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো দেখেন লেডার লেজারের ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে। দেখেন লেডের ক্ষেত্রে লিখছে ইলেকট্রোলিউমিনেসেন্স, ঠিক আছে। ইলেকট্রোলিউমিনেন্স, এটা যদি না লিখতে চান আপনারা লিখতে পারেন স্পন্টেনিয়াস ইমিশন, ঠিক আছে, একই কথা। আমি লিখে দিচ্ছি যাদের মনে থাকবে না তাদের জন্য, স্পন্টেনিয়াস ইমিশন, ঠিক আছে। আর এটা হচ্ছে লেজারের ক্ষেত্রে স্টিমুলেটেড ইমিশন, আমি তো বলছি এটা ওয়ার্কিং প্রিন্সিপালের সময়, ঠিক আছে। তো এটা বোঝানোর আর কিছু নাই, এটা আমি বলে দিছিলাম। তারপরে ফুল ফর্মটা তো জানেনই, লেডের ক্ষেত্রে লাইট ইমিটিং ডায়োড, আর লেজারের ক্ষেত্রে কি লাইট অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। দেখেন নামের মধ্যেই বলা আছে স্টিমুলেটেড ইমিশন, ওই জন্য কারো ভুল যেন না হয় এটা, ঠিক আছে। তারপরে দেখেন রেসপন্স, তো এখানে বলছে স্লো রেসপন্স, আর ইয়ের ক্ষেত্রে লেজারের ক্ষেত্রে বলছে ফাস্ট রেসপন্স বলো ইন কম্পারিজন টু লেড, ঠিক আছে। একাই হবে। এই মিউট করেন, কি জানি কথা বলে। আচ্ছা, তো দেখেন এখানে স্লো রেসপন্স, আমি আরেকটু বলে দিই, এখানে আমি রেসপন্সের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, এখানে আমি একটা ইনপুট দিলাম। বিগ ডিফারেন্স লেজার আর এলইডির মধ্যে না। হ্যালো হ্যালো, কে কথা বলে? এটা কি ডিফারেন্স? আমি তো ডিফারেন্সের পড়াচ্ছি এখন, কিন্তু আমি হচ্ছে এটা রেসপন্সের জন্য এলইডি রেসপন্স মানে কি বলে স্লো কেন আর লেজারেরটা ফাস্ট কেন সেটা দেখাচ্ছি, মানে রেসপন্স বলতে কি বোঝাচ্ছে সেটা দেখাইছি, মানে ছবি আঁকছি। ওকে, তাহলে এখন দেখেন ইনপুট এটা, ঠিক আছে। ইনপুট দিলাম আমি, যদি একটা রেসপন্স এরকম হয় যে ধরেন আমি আস্তে আস্তে শুরু হচ্ছে, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে তারপরে বাড়ছে, এটা একটা, ঠিক আছে, এরকম একটা। আর একটা আছে দেখেন এখান থেকেই বাড়তে শুরু করলো, মানে এখান থেকেই আমরা রেসপন্সটা শুরু হয়ে গেল, ঠিক আছে। মানে একটা ইনপুটের কারেসপন্ডিংলি আউটপুট যত তাড়াতাড়ি তার মানে তার অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে, সেটাই তার রেসপন্সই সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, মানে ফাস্ট হবে তার রেসপন্স। আর যদি আউটপুটটা আস্তে আস্তে চেঞ্জ হয় ইনপুটের সাপেক্ষে, তাহলে তার রেসপন্স স্লো হবে। এখানে বলছে কিন্তু লেডের রেসপন্স স্লো, মানে ইনপুট দেওয়ার সাথে সাথেই তার মানে আউটপুটটা চেঞ্জ হবে না, আস্তে আস্তে আউটপুটটা চেঞ্জ হবে, আর চেঞ্জ হতে টাইম লাগবে। আর লেজারের ক্ষেত্রে কি হবে, ইনপুটটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ধরেন খুবই তাড়াতাড়ি, ঠিক আছে, আউটপুটটা চেঞ্জ হবে ইনপুটের কারেসপন্ডিংলি, এটাই বোঝাচ্ছে রেসপন্স বলতে, ঠিক আছে। তারপরে ড্রাইভিং কারেন্ট বলতে একটা লেডকে অন করার জন্য, ড্রাইভিং মানে বলতে কি বোঝায়, ড্রাইভার কি করে, ড্রাইভার একটা নির্দিষ্ট স্পিড দিলেই তো গাড়ি অন হয়, তাই না। এখানে ড্রাইভিং কারেন্ট বলতে সেরকমই কারেন্ট বলতে যেটা দিলে এটা অন হবে। তো লেডকে অন করার জন্য বা মানে ধরেন অ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে, একটা রেঞ্জ থাকে কারেন্টের, সেই কারেন্টের রেঞ্জটা হচ্ছে 50 থেকে 100 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, একটু বেশি। আর হচ্ছে লেজারের ক্ষেত্রে এই ড্রাইভিং কারেন্টটা যেটা দিয়ে ও স্টার্ট হয় সেটা হচ্ছে মানে ওর চাইতে কম, লেডের চাইতে, সেটা কত 5 থেকে 40 মিলি অ্যাম্পিয়ার। অবশ্যই কম হলে ভালো, তাই না, কম কারেন্ট লাগলে আমাদের সবকিছুই ভালো হবে, যে ধরেন অল্প কারেন্টেই অন হয়ে যাচ্ছে তাতে সমস্যা নেই। আবার যেটা আমি ইনপুট দিচ্ছি সেটা সাপেক্ষে খুব তাড়াতাড়ি আউটপুটটা চেঞ্জ হচ্ছে, ফাস্ট রেসপন্স, যেটাও ভালো। তারপরে দেখেন এগুলো গেল, এখন নিচে যাচ্ছি।
নেচার অফ ইমিডিয়েট লাইট, ঠিক আছে। আমাদের লেডের ক্ষেত্রে ইনকোহারেন্ট এবং হচ্ছে অনেকগুলো কালার আছে, মানে কি আমাদের লেডের ক্ষেত্রে তো তাই, অবশ্যই তাই, কারণ আমাদের তো কোহারেন্ট না, কোহারেন্সি তো লেডের ক্ষেত্রে প্রকাশ করে না। লেজারের ক্ষেত্রে যেমন একটার জন্য আমি দুইটা পাচ্ছি, দুইটার জন্য চারটা পাচ্ছি, সবগুলোই একই ফেজে থাকছে। লেডের ক্ষেত্রে একই ফেজেও থাকতে পারে, অপোজিট ফেজেও থাকতে পারে, এরকম কিছু বলা নেই, তাই এটা হচ্ছে ইনকোহারেন্ট, সমসঙ্গতিপূর্ণ না, ঠিক আছে। আর অনেকগুলো কালার থাকতে পারে লেডের, আমরা জানি যে লেডের আমাদের অনেকগুলো কালার ইমিট করতে পারে, সেটা কিসের উপরে, ইজির উপর নির্ভর করে অথবা ল্যামডা জির উপর নির্ভর করে, ঠিক আছে। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, ই মানে হচ্ছে শক্তি, এনার্জি, ঠিক আছে, এটার উপর নির্ভর করে অনেকগুলো কালারের হতে পারে লেড আর কি। আর লেজারের ক্ষেত্রে এটা মনোক্রোমাটিক, একটা কালারেরই হয়, ঠিক আছে, এটার একটা ওয়েভলেন্থ হয়, একটাই কালার হয়, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার যে এটা হচ্ছে ডিরেকশনাল হয়, ঠিক আছে। আর কোহেরেন্ট বলতে বোঝাচ্ছে যে সমসঙ্গতিপূর্ণ, মানে আমরা যে এটা বললাম যেটা, যে আমি একটা ইনপুট দিচ্ছি, ইনসিডেন্ট ফোটন আর কি, পাচ্ছি দুইটা, এই যে দুইটা ফোটন বের হচ্ছে আউটপুট দুইটা, সেটা ইনপুটের সাথে একই ফেজে থাকছে, যেন এটাকে বলা হচ্ছে কোহেরেন্ট, ঠিক আছে, মানে সমসঙ্গতিপূর্ণ। তারপরে এখানে যেটা বলছে জাংশন এরিয়া ডিউরিং ম্যানুফ্যাকচারিং, মানে আমাদের যে জাংশন এরিয়াটা থাকবে সেটা হচ্ছে ওয়াইড জাংশন এরিয়া তৈরি হয় এটাতে লেডের ক্ষেত্রে, আর হচ্ছে ন্যারো এবং স্মল জাংশন তৈরি হয় লেজারের ক্ষেত্রে, মানে এখানে জাংশনটা পিএন এর মাঝখানে যে লেয়ারটা সেটা হচ্ছে খুবই স্মল, আর এক্ষেত্রে ওয়াইড হয় হচ্ছে লেডের ক্ষেত্রে, ঠিক আছে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ব্যান্ডউইথ রেঞ্জ, ঠিক আছে, ব্যান্ডউইথটা কত কার, লেডের ক্ষেত্রে কত ব্যান্ডউইথ রেঞ্জ আর হচ্ছে লেজারের ক্ষেত্রে কত। যেমন লেডারের কি বলে লেডের ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 50 টেরাহার্জ, ঠিক আছে। আর হচ্ছে ইয়ের ক্ষেত্রে লেজারের ক্ষেত্রে ন্যারো রেঞ্জ এর চাইতে, কারণ টেরাহার্জ নিশ্চয়ই মেগাহার্জের চাইতে বড়, এটা হচ্ছে কত 1 মেগাহার্জ থেকে 2 মেগাহার্জ, স্মল কিন্তু রেঞ্জটা, ঠিক আছে। ব্যান্ডউইথ রেঞ্জ কম মানে হচ্ছে মানে এই পর্যন্ত ফ্রিকোয়েন্সি তারা কভার করতে পারে, এই 1 মেগাহার্জ থেকে 2 মেগাহার্জ পর্যন্ত, সর্বনিম্ন 1 সর্বোচ্চ 2। আর এখানটায় কি ব্যান্ডউইথ রেঞ্জ হচ্ছে রেঞ্জ লেডের ক্ষেত্রে কত, সর্বনিম্ন 10 টেরাহার্জ আর সর্বোচ্চ কত 50 টেরাহার্জ, ঠিক আছে। তারপর এখানে কি বলছে দেখেন, পাওয়ার টু লাইট কনভার্সন ইফিসিয়েন্সি, মানে যতটুকু পাওয়ার দিব, আমি বলছিলাম পাওয়ার দিব যতটুকু ইনপুটে, আউটপুটে আমরা পাবো কি লাইট, ঠিক আছে। তো আমাদের হচ্ছে পাওয়ার টু লাইট কনভার্সন ইফিসিয়েন্সি, মানে যতটুকু পাওয়ার দিব তার রেসপেক্টে কতটুকু লাইটে কনভার্ট হবে, ঠিক আছে। আমরা জানি এই ইফিসিয়েন্সি যত বেশি হবে তত বেশি ভালো, ঠিক আছে। তো লেডের ক্ষেত্রে সেটা 20% অ্যাপ্রক্সিমেটলি, আর লেজারের ক্ষেত্রে 70%, অবশ্যই লেজার তাইলে ভালো, কিন্তু এটা কিন্তু লেজারের ক্ষেত্রে কিন্তু ন্যারো রেঞ্জ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপরে বলছে নিউমেরিক্যাল অ্যাপারচার অফ দ্য অবটেইনড লাইট বিম, আমাদের নিউমেরিক্যাল অ্যাপারচার বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি। আচ্ছা, বেশি। অবশ্যই বেশি, কারণ হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার যদি বেশি না হয় তাহলে লাইট কালেক্টিং ক্যাপাসিটিও আমাদের কম হবে, তাই না। তো লাইট কালেক্টিং ক্যাপাসিটি কম হলে সেটা তো ইম্পর্টেন্ট ইনফরমেশন লুজ করবে, এই জন্য, ঠিক আছে। তো আমাদের লেডের ক্ষেত্রে কিন্তু নিউমেরিক্যাল অ্যাপারচার বেশি, সুতরাং লেড নিউমেরিক্যাল অ্যাপারচারের দিকতে ভালো। আর হচ্ছে লেজারের ক্ষেত্রে অনেক কম, কিন্তু দেখেন এক্সট্রিমলি লো অ্যাজ কম্পেয়ার টু লেডস। আচ্ছা, তারপরে দেখেন এখানে বলছে কস্ট হচ্ছে লেডের ক্ষেত্রে লো কস্ট অ্যান্ড দাস ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে সাশ্রয়ী বা মানে চিপ, ঠিক আছে, কম মূল্য আর কি। তো এখানে আর লেজারের ক্ষেত্রে এটা অনেক বেশি হাই কস্টের অ্যান্ড দাস ইউজ ইন দ্য স্পেসিফিক অ্যাপ্লিকেশন। লেজার কিন্তু আমরা সব ক্ষেত্রে মানে সচরাচর যে লেডের যেরকম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অনেকগুলো, লেজারেরও আছে কিন্তু স্পেসিফিক অ্যাপ্লিকেশনে, ঠিক আছে, অনেক বড় বড় কাজে, ক্ষুদ্র কাজে লেজার ইউজ হয় না, ঠিক আছে। অপারেশনের জন্য যেরকম ইউজ হয়, তারপরে কোনো জায়গায় মানে সিকিউরিটির জন্য, ঠিক আছে, অনেক কিছুর জন্য লেজার ইউজ হয় স্পেসিফিক অ্যাপ্লিকেশনে, মানে সিকিউরিটি পারপাসে, মেডিকেল অ্যাপ্লিকেশনে, অথবা হচ্ছে দেশকে রক্ষা করার জন্য অনেক কিছু মিলিটারিতে ইউজ হতে পারে, রাডারে ইউজ হতে পারে, ঠিক আছে, এই আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের গেল লেড আর লেজারের মধ্যে পার্থক্য, আপনারা দেখে নেবেন। এখন হচ্ছে আবার আমি স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে। ম্যাম, হ্যাঁ, লিড আর লেজার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে তো ম্যাম লেজারের অ্যাডভান্টেজটা কি একটু বেশি না ম্যাম? লেজারের অ্যাডভান্টেজ অবশ্যই বেশি, কিন্তু কথাটা হচ্ছে যদি স্পেসিফিক কোনো সিচুয়েশন বলি যেখানে আমার ব্যান্ডউইথ রেঞ্জটা বেশি লাগবে, তাহলে কোনটা ভালো? নিশ্চয়ই লেড ভালো, জি ম্যাম। তাই না। তারপর আমি যদি বলি নিউমেরিক্যাল অ্যাপারচারের রেসপেক্টে, তাহলে অবশ্যই লেড ভালো। আর যদি আমি বলি কস্ট আমার এত বেশি টাকা নেই কিন্তু আমার কাজটা করতে হবে, তাহলে নিশ্চয়ই লেড ভালো, জি ম্যাম। তাই না। তাহলে ম্যাম সিচুয়েশন বেসে সিচুয়েশন বেসে। ম্যাম লেট তো আমাদের জন্য ইকোনমিক্যাল অনেক। বুঝি না, হ্যাঁ, লেট তো ইকোনমিক্যাল, আবার লেজার তো আমাদের অনেক ক্ষতি করে যেগুলা রেগুলা। আমাদের জন্য ক্ষতিকর শুধু না, আমাদের জন্য অনেক বেশি মানে হাই কস্ট। আমাদের সবার তো ধরেন যেটা পার্সোনালি আমরা যদি কোনো প্রজেক্ট বানাই, সহজে তো লেজার ইউজ করতে পারছি না, লেড ইউজ করতে পারছি।
এই জন্য লেড ইউজ করা মানে আমি তো ওটাই বললাম, মানে এক একটা সিচুয়েশনে এক এক রকম। কিন্তু যদি আপনি এরকম হয় যে আপনি একটা কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশনে, যেমন ধরেন আপনি কোনো অপারেশন করবেন, ঠিক আছে, ধরেন অনেক মানুষই তো লেজার দিয়ে অনেক কিছু অপারেশন করে, দাঁতের হওয়া অপারেশন আজকাল, তারপরে যে আঁচিল অপারেশন করে, তিল অপারেশন করে, জানেন তো এটা। তো এগুলো অপারেশনের জন্য মানুষ তো রিস্ক নিতে চাবে না, তাই না? ইফিসিয়েন্সি তো লেডের অনেক কম, লেজারের অনেক বেশি, তাহলে নিশ্চয়ই মানুষ লেজার দিয়ে ম্যাম করবে। লেজার ম্যাডাম হচ্ছে মেইনলি ম্যাম চোখের জন্য বেশি কাজ করে। হ্যাঁ, চোখের জন্য অনেকে চোখের মানে যেমন আমার চোখের আম্মুরই লেজার চোখে করে। লেজার করতে হবে, ব্যাপারটা মানে আমার আম্মু অনেকের। ম্যাম করে তো সেজন্য বললাম ম্যাম। ও আচ্ছা, কয়দিন পর পর করতে হয় নাকি একবারই করছেন? না ম্যাম প্রতিনিয়তই করা লাগে, আম্মুর চোখে রক্তক্ষরণ হয়তো ডায়াবেটিস আছে তো সেজন্য। প্রতিনিয়ত তো করা ঠিক না, এটা হচ্ছে ম্যাম ঠিক নির্দিষ্ট। না হলে ম্যাম কোনো কিছু উপায় নাই ম্যাম, ওই লেজার করে করে রক্তটাকে কমায় ফেলতে হয়, চোখে পানি জমতেছে সেগুলোকে কমায় ফেলতে হয়। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু ছানি কি পড়ছে চোখে আন্টির? ম্যাম ছানি পড়ছিল, ওটা তার ওটা অপারেশন করার পরে লেজার হচ্ছে লেন্স লাগানো হয়, পরে আবার লেন্সটাও মানে সমস্যা হয়ে গেছে, আম্মুর সেম চোখে অনেক অবস্থা সমস্যা। আমার আম্মুরও, কিন্তু আম্মুর রক্তক্ষরণ হয় না। আম্মুর হচ্ছে লেন্স লাগানো হয়েছে, বাট অপারেশনের সময় অনেক রক্তক্ষরণ হয়েছিল, এই জন্য পুরো লেন্সটা ক্লিয়ার না, এই জন্য লেজার করতে হবে। বাট হ্যাঁ, আমার এত আম্মু তো সম্পূর্ণ ক্লিয়ার মতো দেখতে মানে সব আমাদের যদি স্পষ্ট দেখায় সবই স্পষ্ট দেখতে পারে না, হালকা আবসা আবসা দেখে। রক্তক্ষরণ হয় যে, এই জন্য। এই জন্য। তো এটা ম্যাম কমানোর লেন্স লাগানো ইয়ে বলতে হচ্ছে কি যে লেসিক ইনসুলিন করানো? দিতে হবে আসলে, বুঝছেন? যদি ডায়াবেটিক্স বেশি হয়, ইনসুলিনটা একটু কন্ট্রোলে রাখতে হবে, না হলে সমস্যা আর কি, বুঝছেন? আমার একটা আঙ্কেলের কিন্তু অনেক বড় চোখের অপারেশন করতে হয়েছে জন্য, চোখে রক্ত জমে জমে অনেক ভয়ঙ্কর একটা অপারেশন করতে হয়েছিল, যাক এখন ভালো আছে, বাট খুবই রিস্কি আর কি, বুঝছেন? এই, যাই হোক, তো অ্যাপ্লিকেশনটা পড়াই তাইলে। তো কি মনে হচ্ছে ফটো ডায়োডের কোথায় অ্যাপ্লিকেশন হতে পারে? আচ্ছা, আমি আবারও আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাট কোশ্চিনের অ্যান্সারটা এখানেই আছে, তাই না? তাই না, জিজ্ঞাসা করি এটা, আমি পরে জিজ্ঞাসা করতেছি, ঠিক আছে? এটা পড়ানো হয়ে গেলে তখন জিজ্ঞাসা করবো। তাহলে the application of photodiodes involved in similar application of photodetectors, মানে ফটো ডিটেক্টর যেখানে ইউজ হয় ফটোডায়োডটাও সেখানে ইউজ হয়, ঠিক আছে? যেমন চার্জ কাপল ডিভাইসেস, ফটো কন্ডাক্টর অ্যান্ড ফটো মাল্টিমিটার টিউবস, এখানে মাল্টিপ্লায়ার টিউব, সরি, এগুলো জায়গাতে মেনলি ইউজ হয়। কিন্তু এটা যদি প্র্যাকটিক্যাল আপনারা বলেন যে ম্যাডাম কোথায় ইউজ হয়, তাহলে আমাদের মেনলি ইউজ হয় হচ্ছে কি বলে স্মোক ডিটেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে? মানে স্মোকটাকে ডিটেক্ট করতে পারবো, যে অ্যালার্ম লাগানো থাকে বিভিন্ন বিল্ডিং এ, যে কোনো আগুন জ্বলে উঠলে কি হয়, মানে ফায়ার অ্যালার্ম হয় কিন্তু, ঠিক আছে? সেরকমই স্মোক ডিটেক্টরও আছে, তো স্মোক ডিটেক্ট করতে পারলে অনেক মানে অনেক কিছু জানা যায় আর কি, যে স্মোক মানে হয়েছে এখানে, ফলে এটা বর্জিত আর কি অনেক জায়গায়, তো এটা এইভাবে ডিটেক্ট করতে পারে। তারপর কম্প্যাক্ট ডিসপ্লেয়ারে, তারপর টেলিভিশনে, রিমোট কন্ট্রোল ইন ভিসিআরস, সব জায়গাতেই ফরওয়ার্ড ইউজ হয়। তারপর আরো কোথায় কোথায় ইউজ হয় দেখেন, ক্লক, রেডিওতে, ক্যামেরা, লাইট মিটারে এবং স্ট্রিট লাইটে, অনেক জায়গাতেই ফরওয়ার্ড ইউজ হয়, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আর কিছু বলছি না, এটা আরো কিছু অ্যাপ্লিকেশন আছে দেখেন, আরো কিছু অ্যাপ্লিকেশনে বলতে বলছে the photodiodes are also widely used in numerous medical application like instruments to analyze samples, detectors for computer tomography. tomography কেন করা হয় জানেন? বলেন তো। টিউমার দেখার জন্য, বুঝছেন? and also used in blood gas monitors. তারপর এখানে বলছে these diodes are much faster and more complex than normal PN junction diodes. অনেক বেশি ফাস্টার কিন্তু কিন্তু কমপ্লেক্স, ঠিক আছে? ফাস্টার হবে কিন্তু কমপ্লেক্সিটি আছে এর মধ্যে। It is frequently used for lightning হচ্ছে রেগুলেশন ইন অপটিক্যাল কমিউনিকেশন, এটা হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশনে এটা ইউজ হয়, যেহেতু লাইটের ব্যাপার আছে, লাইটের মাধ্যমে যাচ্ছে ইনপুট, সো আমাদের অবশ্যই অপটিক্যাল কমিউনিকেশনের এখানে একটা ব্যাপার আছে। যাই হোক, এগুলো অ্যাপ্লিকেশন আপনারা দেখে নেবেন জাস্ট মনে রাখার জন্য, পরীক্ষাতে অ্যাপ্লিকেশন বেশি দিই না আমি, এই। তো যাই হোক, এখন হচ্ছে পিআইএন ফরওয়ার্ড পড়াবো, ঠিক আছে? এখন একটু আমি আগেরটা যেটা পড়ালাম সেটা রিলেটেড একটু কিছু জিজ্ঞাসা করি। শিবলি আছে, শিবলি? তারপরে কিশোর দাস, কিশোর? আছি ম্যাম, আছি ম্যাম। আচ্ছা কিশোর, আপনি বলেন তো ফটো ডায়োড, ঠিক আছে, তিনটা মোডে যে কাজ করে, তিনটা মোড গুলা মানে কোন যখন যে মোডে কাজ করে তখন কোন বায়াসে থাকে আর কি হিসেবে কাজ করে, এটা বলতে হবে। কোশ্চেনটা ম্যাম ক্লিয়ার না। ফটো ডায়োডের তিনটা মোড বলেন বা দুইটা মোড বলেন। অ্যাক্টিভ মোড, হ্যাঁ, অ্যাক্টিভ মোড। এটা তো পড়াই নাই আমি, ডায়োড বলি নাই, ফটো ডায়োড বলছি। মনে পড়তেছে না। ক্লাস করছেন কালকের? কালকের ক্লাস করছি না, ম্যাম। করেন নাই না?
করছেন? মনে হয় না ম্যাম। আচ্ছা, সবকিছুই আমি আমার কিন্তু এদিকে ক্লাস পারফরমেন্সে অ্যাড করব। আপনাদেরকে আমি আগেই বলছি আমি সিজিপিএতে মার্কস দিব না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। যখন দেখবেন যে ভাইভাতে কম নাম্বারের জন্য A+ মিস হয়ে যাবে এরকম, তখন আমার কিছু বলা যাবে না। আমি আগেই বলছি আমি ক্লাস পারফরমেন্সে ভালো মার্কস দিব আপনাদের। সো পারতে হবে কিন্তু, যেটা আমি ধরবো। আচ্ছা, এটা কালকের ঠিক পড়া আছে। ছিল। আচ্ছা, এখন এটা এই অ্যান্সারটাই দিবে হচ্ছে মনীষা। বলেন দেখি মনীষা। ম্যাম একটা ফটো ভোল্টাইক ছিল আর দুইটা ম্যাম মনে করতে পারছি না। আচ্ছা, ফটোভোল্টাইক বলছেন তো, যখন জিরো বয়সে থাকবে তখন কোন কি হিসেবে কাজ করবে? সোলার ফটো সোলার সেল যে একটা ছিল ওইটা। তারপরে যখন রিভার্স বয়সে কাজ করবে তখন? রিভার্সে তখন ফটো ভোল্টাইক ম্যাম। আচ্ছা, হইল না মনীষা আপনারও। আচ্ছা, তারপরে কাউসার বলেন। কাউসার, কাউসার আছেন? কাউসার। তারপর হৃদয় পারবেন? হৃদয়। ম্যাম আমি মনীষাটা শুধু এতটুকুই পারতাম, আর আর বেশি ভুলে আচ্ছা, তাহলে গেছি। আমি তিনটা। আচ্ছা ঠিক আছে হৃদয়, বুঝতে পারছি পারবেন না। আচ্ছা ম্যাম তাহলে কে বলছে কথা? ম্যাম সেতু বলতেছি। হ্যাঁ, সে তো কিছু বলবেন? আমি বলবো না, আপনি বলবেন না, যাকে ধরবো সে বলবে। তারপরে ইকো পারবেন? ইকো, ইকো বলেন। শফিকুল বাড়ি ইকো। না ম্যাম, পারবো না ম্যাম। কেউই পারতেছে না, আশ্চর্য। আবু সুফিয়ান। ম্যাম পারবো ম্যাম। হ্যাঁ বলেন। ফটো ডায়োডে রিভার্সে কাজ করে ম্যাম। ফটো ডায়োড, ফটো ডিটেক্টর বা এটা আরে রিভার্সে কাজ কয়টা করে। মোড আগে তাই বলেন, আমি ধরছি তারপরে বলেন কয়টা মোড আগে ম্যাম তাই বলেন। তিনটা। আচ্ছা, তিনটা মোড। তো জিরো বায়াসে যখন থাকে তখন কি হিসেবে কাজ করে? জিরো বায়াসে ফটো ভোল্টা এক ম্যাম, বা মানে সে সোলার সেল, তাই তো? ম্যাম সোলার সেল হিসেবে কাজ করে, জিরো সোলার সেল হিসেবে কাজ করে ফটো ডায়োড। আচ্ছা, ইকো আর বলা যাবে না, পারেন নাই, বাদ আপনি। আচ্ছা, তারপরে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কি হিসেবে কাজ করে আবু সুফিয়ান? ফটো কন্ডাক্টর ম্যাম। অটো কন্ডাক্টর হিসেবে কাজ করে ফরওয়ার্ড বায়াসে। ওটা রিভার্সে করে। আর রিভার্স হিসেবে কাজ করলে কি হবে? এটা হচ্ছে ফটো ডিটেক্টর। ফটো ডিটেক্টর হিসেবে যখন কাজ করে তখন হচ্ছে ফটোডায়োড, আর যখন ফরওয়ার্ড বায়াসে কাজ করে তখন হচ্ছে লেড হিসেবে কাজ করে না? জি ম্যাম, সরি ম্যাম, লেড হিসেবে ভুলে গেছি। আচ্ছা, মোড হচ্ছে ফটো কন্ডাক্টিভ, ফটোভোল্টাইক, ঠিক আছে। বাট আমি বলছি কি হিসেবে কাজ করে, জিরো বায়াসে, ফরওয়ার্ড বায়াসে, রিভার্স বায়াসে, বুঝছেন? আচ্ছা, আর একটা কোশ্চেন ধরি। পারভেজ, পারভেজ বলতে পারবেন? কোনটা ম্যাম? আমি জিজ্ঞাসা করি কোশ্চেন, এক মিনিট। আপনি বলেন যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি ফটোডায়োডের? বলেন, পারবেন? না ম্যাম, তবে হচ্ছে কি ফটোটা ম্যাম হচ্ছে, মানে কি বলবো যে, না ম্যাম পারবো না ম্যাম লিনিয়ার। কে বলছে এটা? জাহিদ হাসান? হ্যাঁ জি বলেন। ম্যাম, লিনিয়ার রেসপন্স। লিনিয়ার রেসপন্স। ডিভাইস। আচ্ছা, লিনিয়ার রেসপন্স কেন, কার সাপেক্ষে? ম্যাম কারেন্ট বাড়ার সাথে ইন্টেন্সিটির সাথে কারেন্টের সাথে সমানুপাতিক তো ম্যাম, একটা বাড়লে আরেকটা বাড়ে। ঠিক আছে, গুড। জাহিদ হাসান তাহলে রোল দিবেন আজকে। জি ম্যাম। আর শুভ বলতে যাচ্ছেন? আচ্ছা শুভ আপনি বলেন তাহলে। ফটো ডায়োডের হচ্ছে, আমি জানতাম যে এটার বেটার ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে। এটার বেটার ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে, এটাও তো আছে। লিনিয়ার রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্স দুইটা তো বেশি। ফ্রিকোয়েন্সি রেসপন্স আপনি এভাবে বলতে পারেন, আপনি বলতে পারেন যেটা ফাস্ট রেসপন্স আছে অ্যাকর্ডিং টু দ্য ইনপুটেড, ঠিক আছে। আচ্ছা শুভ তাইলে বলেন যে ফরওয়ার্ড ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপালটা বলেন, যখন বলতে যাচ্ছেন কেমন করে কাজ করে। আমি এটার উপরে মানে লাইট যদি আসে, যেমন একটা ফটো ডায়োডের, তো এখানে পিএন এটা একটা জাংশন, তো এই ফটো ডায়োডের উপরে যখন সাফিসিয়েন্ট ফোটন পড়ে
তখন এই ডায়োড থেকে ইলেকট্রন এমিশন করে। ডায়োড থেকে ইলেকট্রন ইমিশন করে? ইলেকট্রন আবার ইমিশন হয় নাকি? না মানে ইলেকট্রন নির্গত হয় আর কি, ওই কারেন্ট ফটো ইলেকট্রিক একটা এফেক্ট হয় ওখানে। আচ্ছা, তার আগে বলেন যে কারেন্ট না দিলে কি হয়, সরি লাইট না দিলে কি হয়, কি অবস্থাটা হয় ওই ডিভাইসের? লাইট দিচ্ছি না, লাইট না তাহলে দিলে অফ থাকবে, অফ থাকবে, কোনো মানে কারেন্ট হবে না। সাফিসিয়েন্ট এনার্জি স্ট্রাইক হবে না, আর এখানে ইলেকট্রন হোলের যে একটা পেয়ার হয় এটাও হবে না, আর মেকানিজমটা অফ থাকবে। যেমন ইনার মাইনরিটি ক্যারিয়ারের জন্য কিছু হবে না? মাইনরিটি ক্যারিয়ারের জন্য হওয়ার তো কথা না ম্যাডাম। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত কি পড়াইলাম যে মাইনরিটি ক্যারিয়ারের জন্য একটা ডার্ক কারেন্ট ক্রিয়েট হবে, ম্যাগনেটিক এর জন্য হবে ম্যাম, হালকা হবে, অল্প পরিমাণ, এটা বললাম না ডার্ক কারেন্ট? বাট ম্যাডাম এটা তো খুব স্মল। তো আপনাকে তো সেটা বলতে হবে, আপনি বলতেছেন হবে না। আচ্ছা না ওটা তারপরে তো ইগনোর করছি আর কি। আচ্ছা লাইট পড়লো, ঠিক আছে, জাংশনের উপর লাইট পড়লো, তারপরে কি হলো? ম্যাম এখানে জাংশনের উপরে যখন মানে লাইট বলতে লাইট তো ফোটন আকারে পড়বে, হুম, তো এটা যখন একটা সাফিসিয়েন্ট এনার্জি স্ট্রাইক করবে ডায়োডের উপরে, তখন এটার ভিতরে একটা ইলেকট্রন হোল পেয়ার হবে, আর তখনই আর কি এটা একটা লাইটটা। ইলেকট্রন হোল পেয়ার এমনিতে হয়ে যাবে, টেম্পারেচার চেঞ্জ হবে না? হ্যাঁ টেম্পারেচার তো ফোটনের সাথে সাথে চেঞ্জ হবে, ফোটনের সাথে সাথে চেঞ্জ হবে। মানে তারপর ফোটন যে পরিমাণ পড়বে সেই পরিমাণ আর কি টেম্পারেচার ইনক্রিজ করবে। তারপর তো ম্যাম একটা কারেন্ট ফ্লো করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর একটু সুন্দর করে কে বলতে পারবে ওয়ার্কিং প্রিন্সিপালটা? শুভ আর দিয়েন, তাইলে কে যেন বললো, জাহিদ, এই দুজন আইডি দিয়েন। আচ্ছা আর এটা সুন্দর করে আরো কে বলতে পারবেন ওয়ার্কিং প্রিন্সিপালটা? আচ্ছা কেউ বলবে না, মাসুদ ম্যাম আমি বলবো ম্যাম। আচ্ছা কে বলবে? মুরাদ বলেন। ম্যাম এটা তো রিভার্স ব্যাসে কাজ করে, তো যখন আমার পজিটিভের সাথে আমার সোর্সের নেগেটিভ প্রান্ত লাগাইতে হবে, মানে পি এর সাথে এন এর সাথে লাগাইতে হবে পজিটিভ, মানে পজিটিভ সাইড। তো লাগানোর পরে এখানে যে মাইনরিটি ক্যারিয়ার যে এগুলা এর জন্য পজিটিভের জন্য সেটা কে করবে, তার দিকে টিউনে আসবে আর কি। তারপরে দেখা যাবে এখান থেকে ইলেকট্রন গুলা লাইট পড়লে ডিপ্লেশন রিজিয়নে, তখন এটার মধ্যে দিয়ে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হতে শুরু করবে আর কি। লাইটটা মানে ফ্লো হওয়ার পরে এখানে টেম্পারেচারটা এখানে আমাদের মানে ইনক্রিজ করবে আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা তিনজন আজকে আইডিটা দিয়েন, মুরাদ, তারপরে শুভ আর জাহিদ। আচ্ছা ওকে, তারপরে নেক্সট হচ্ছে আমরা যেটা বলবো এখন পিআইএন ফটোডায়োড, ঠিক আছে? তো পিআইএন ফটোডায়োডটা কি? এটা হচ্ছে একটা ডিভাইস যেটা কনজিউম করে লাইট এনার্জি টু জেনারেট ইলেকট্রিক কারেন্ট, মানে সবগুলোই তো ফটোডায়োড, ঠিক আছে? একটা নর্মাল ফটোডায়োড পড়ছে, এখানে পিআইএন মানে আগেরটার মতনই সেম, কিন্তু একটা শুধু পার্থক্য আছে। কি পার্থক্য? এখানেও কি বলে লাইট পড়বে আর এর ফলে কারেন্ট উৎপন্ন হবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে কি, এখানে একটা আই স্তর আছে, পি আর এন না, পিএন জাংশনটা আগেটা ছিল, এখানে পিআইএন, ঠিক আছে? এই আই এর মিনিং হচ্ছে ইন্ট্রিনসিক, ঠিক আছে? এটার মিনিং আমরা আরো বিস্তারিত জানবো, বা এটার জন্য কি কাজটা হয় সেটাও দেখবো, ঠিক আছে? এই দেখেন ইট ইজ অলসো সামটাইমস রেফার্ড অ্যাজ ফটো ডিটেক্টর, ফটো সেন্সর আর লাইট ডিটেক্টর। আচ্ছা তারপর এখন বলছে পিআইএন ফটোডায়োডস আর স্পেশালি ডিজাইন টু অপারেট ইন রিভার্স বায়াস কন্ডিশন। দেখছেন আগেরটার মতন সবই সেম, কিন্তু এখানে কিন্তু রিভার্স বায়াসে কাজ করে। এখানে কি হয়, লাইট পড়ে যখন তখন কারেন্ট উৎপন্ন হয়, আগেরটার মতনই সেম সব। তারপর বলছে পিআইএন photodiode is very sensitive to light, so when light or photons fall on the photodiode it easily converts light into electric current. Solar cell is known as a large area photodiode because it converts solar energy or light energy into electric energy. However, solar cell works only at bright light. মানে কি বলছে যে সোলার সেলটা এই যখন সোলার সেলের উপরে আসে লাইট পড়ে বা মানে সোলার এনার্জি থাকে পরে আর কি, মানে সূর্যের আলো আর কি, তখন এটাকে কিসে কনভার্ট করে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। কিন্তু সোলার সেলটা কাজ করে শুধুমাত্র ব্রাইট লাইটে, যে কোনো লাইটে না কিন্তু, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে সোলার সেলটাও এটা হিসেবে কাজ করতে পারে, বাট ব্রাইট লাইট নর্মাল লাইটে কিন্তু করবে না, ঠিক আছে? যখন ব্রাইট লাইট থাকবে তখন গা। আচ্ছা
তাহলে তারপরে আমি সোলার সেলের কথা অলরেডি বলে ফেলছি যে ফরওয়ার্ড কখন সোলার সেল হিসেবে কাজ করে, যখন আমাদের জিরো বায়াসে থাকে, ঠিক আছে। তো এটাও সেম আগেটার মতনই, জন্য এক্সট্রা কিছু পড়াচ্ছি না, এখন হচ্ছে সিম্বল দেখাচ্ছি। আগেরটার সাথে কিন্তু পার্থক্য আমি বলে দিচ্ছি, মাঝখানে লেয়ারটা যেটা হচ্ছে বলা হচ্ছে ইন্ট্রিনসিক লেয়ার, ঠিক আছে। এখন দেখেন এখানে বলছে the symbol of PIN forward is similar to the normal PN junction diode except that it contains arrows striking the diode। আচ্ছা, the arrows হচ্ছে striking the diode represent light or photons, মানে আগেরটার মতনই, মানে PN নরমাল জাংশন বা ডায়োডের মতনই। অ্যানোড আছে, ক্যাথোড আছে, ঠিক আছে। বড় যে মোটা প্রান্তটা সেটা হচ্ছে অ্যানোড, যেটা হচ্ছে স্মল বা চিকন প্রান্ত সেটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। আর এখানে সিম্বলে দেখেন একটা দুইটা তীর আসে পড়তেছে, মানে এটা বোঝাচ্ছে ফোটন আসে পড়তেছে, ঠিক আছে। আর এখানে তারপরে উপরে যে বললাম ন্যারো প্রান্তটা হচ্ছে ক্যাথোড, দেখেন এখানে ন্যারো প্রান্তের জন্য দেখা আছে একটা মোটা কালো দাগ, ক্যাথোড লেখা আছে। আর এখানে হচ্ছে কি দেওয়া আছে, অ্যানোড দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা মোটা দাগ দিয়ে। তো এখানে পি প্লাস, এখানে এন প্লাস, মানে হচ্ছে পিএন। মাঝখানে হচ্ছে একটা ইন্ট্রিনসিক লেয়ার আছে কিন্তু, ঠিক আছে। এই লেয়ারটাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো এখন যাচ্ছি বিস্তারিত আলোচনা করতে। এখন দেখেন দা ফটোডায়োড, পিআইএন ফটোডায়োড সম্পর্কে একটু কন্টিনিউ করতেছি, ঠিক আছে, যে কি কাজ করে বা কি হয়, ঠিক আছে। এটা বলার পরে তারপরে কনস্ট্রাকশনে যাব, তখন আমি আয়ের বিবরণটা ভালো করে দিব আর কি, ঠিক আছে। এখন দেখেন the construction and working of PIN photodiode is almost similar to the normal PN junction diode. PIN, P for p-type, I for intrinsic, or N for n-type structure is mostly used for constructing the photodiode instead of PN, p-type and n-type junction structure because এখানে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, PIN structure provide fast response time, একটা অনেক বড় অ্যাডভান্টেজ এটা, ঠিক আছে, যে পিআইএনটা ইউজ করলে নরমাল ফরওয়ার্ড ইউজ করলে অনেক ভালো, ঠিক আছে। বাট পিএন এর চাইতে যদি পিআইএনটা বলেন যে কেন বেশি ভালো, মানে ফরওয়ার্ডে তো পিএন ইউজ হয় আর পিআইএন ফরওয়ার্ডে পিআইএন তিনটা ইউজ হয় একসাথে। তো বলা হচ্ছে যে ওইটা চাইতে এখানে রেসপন্স টাইমটা বেশি ভালো বা ফাস্ট, মানে ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে মানে ইনপুট আমরা কি দিচ্ছি, আমরা দিচ্ছি লাইট, ঠিক আছে, আর আউটপুট কি পাচ্ছি, কারেন্ট। তো আমরা ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে কারেন্টটা আমি খুব তাড়াতাড়ি পাচ্ছি আর কি, রেসপন্সটা খুব তাড়াতাড়ি হচ্ছে, এই জন্য পিআইএনটা বেশি অ্যাডভান্টেজিয়াস। ওকে, তারপরে এখানে বলছে পিআইএন ফরওয়ার্ডার্স আর মোস্টলি ইউজড ইন হাই স্পিড অ্যাপ্লিকেশন, যেখানে হাই স্পিড লাগে, মানে ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আউটপুটটা করেসপন্ডিংলি চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে পিআইএন ফরওয়ার্ডারটা বেশি ইউজ হয়, ঠিক আছে। এই তারপরে এখানে বলছে যে ইন এ নর্মাল পিএন জাংশন ডায়োড voltage is used as the energy source to generate electric current, whereas in photodiodes both voltage and light are used as energy source to generate electric current। মানে নর্মাল যে ডায়োডগুলো, ঠিক আছে, ফটোডায়োড না, ওপরে যে ফটোডায়োডটা পড়লাম সেটা না, নর্মাল যে ডায়োডগুলো পিএন জাংশন ডায়োডগুলো, সেখানে কি করি আমি, ওটাকে কারেন্ট উৎপন্ন করার জন্য বাইরে থেকে একটা এক্সটার্নাল সোর্স দিই, ভোল্টেজ একটা অ্যাপ্লাই করি, তাই না, ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ, এটা আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি ভি পরিমাণ, তখন এর মধ্যে কারেন্ট পাস হয়। কিন্তু আমাদের হচ্ছে পিআইএন ফরওয়ার্ডারের ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে কিন্তু আমাদের ভোল্টেজও লাগবে, লাইটও লাগবে, ঠিক আছে। বাইরে থেকে যে একটা রিভার্স বায়াস দেওয়ার জন্য হচ্ছে একটা সোর্স দিব, আর হচ্ছে কি দিব, লাইট দিব উপর থেকে, ঠিক আছে, রেডিয়েশন হওয়ার জন্য উপর থেকে লাইট দিব আমি ইয়েতে জাংশনে, আর হচ্ছে কি করব, আর হচ্ছে বাইরে থেকে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করব, যাতে করে আমরা রিভার্স কন্ডিশন ইউজ করতে পারি, রিভার্স বায়াস কন্ডিশন, ঠিক আছে। তো যদি এটা হয়ে থাকে তাহলে আমি আমাদের হচ্ছে পিডিএফটাতে চলে যাবো, ওখানে পিআইএন ফরওয়ার্ডারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ওর পরে আসে এখানকার কনস্ট্রাকশন পড়বো, একটু আমি ওখানে যাচ্ছি। আজকে তো কম কেন? আজকে কি কারো কোনো সমস্যা বা পরীক্ষা আছে আপনাদের আর কোনো, এজন্য কি কম? না ম্যাম, কোনো কিছু নাই আজকে। ম্যাম এটাই লাস্ট ক্লাস। এটাই লাস্ট ক্লাস, আচ্ছা, তাহলে তো কম হওয়া উচিত না। আচ্ছা, এখানে দেখেন, এখানে পিআইএন ডায়োডের কিছু হচ্ছে ফরওয়ার্ডারের কি কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে সবগুলাই খুব ইম্পর্টেন্ট। আর আপনাদের আমি ভাবছিলাম যে একটা ইয়ে দিব আর কি, অ্যাসাইনমেন্ট দিব, বাট এই সময় কি অ্যাসাইনমেন্ট দেওয়া উচিত হবে? দিব আর একটা অ্যাসাইনমেন্ট? না ম্যাম, এখন অ্যাসাইনমেন্ট দিবেন না। ফোন করে তারপর দেখি ম্যাম, পারলে তারপরে বলবো না। মানে কারণ ম্যাম বুঝি নাই। নেক্সট উইকে সবাই পরীক্ষা দিতেছে, তো হ্যাঁ, নেক্সট উইকে সবগুলো টিচারই পরীক্ষা দিচ্ছে। তাহলে দিব না, ম্যাম মানে আগেরটা আগে জমা দেই, তারপর আগেটা জমা দিই, যদি দেখি ম্যাম যে টাইম আছে তখন বলবো না আপনাকে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি যেটার অ্যান্সার আমি চাই আপনারা লিখেন, সেটা আমি একটু অল্প একটু টাচ দিয়ে দিব, ঠিক আছে, বাকিটা আপনাদেরকে বের করতে হবে। আচ্ছা যাই হোক,
তো এখন দেখেন এই PIN ডায়োডের কিছু ক্যারেক্টারিস্টিক্সটা বলা আছে এখানে। এখানে বলা আছে দেখেন, দ্য ক্যাপাসিটেন্স অফ PIN ডায়োড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বায়াস লেভেল অ্যাজ দ্য নেট চার্জ ইজ সেড টু বি ভেরি লেস ইন দ্য ইন্ট্রিনসিক লেয়ার। এখন এখানে বলছে যে মেন এটা কি, যে সি মানে ক্যাপাসিটেন্স যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি বলছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কার ক্ষেত্রে, PIN ডায়োডের ক্ষেত্রে। কিসের উপরে ইন্ডিপেন্ডেন্ট, মানে নির্ভর করে না বায়াস লেভেলের উপরে। মানে আমি যেটা বললাম PIN ডায়োডের ক্ষেত্রে আমরা কি করব, আমরা লাইটও দিব, আবার হচ্ছে বাইরে থেকে সোর্সও দিব, যাতে করে আমরা রিভার্স বায়াসে ইউজ করতে পারি। তো রিভার্স বায়াসে ইউজ করতে আমরা যে একটা বায়াস দিচ্ছি, ওই বায়াসের লেভেলটা বা ভোল্টেজের লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটার উপরে আমাদের PIN ডায়োডের ক্যাপাসিটেন্সটা নির্ভর করে না, ঠিক আছে। বলছে অ্যাজ দা, কারণটা কি, নেট চার্জ ইজ সেড টু বি ভেরি লেস ইন দ্য ইন্ট্রিনসিক লেয়ার, মানে মাঝখানে একটা লেয়ার আছে, আমি বলছিলাম P আর N এর মাঝখানে একটা ইন্ট্রিনসিক লেয়ার আছে, সেখানে আমাদের নেট চার্জ মানে আমাদের চার্জের পরিমাণ, মানে চার্জের কি বলবো যোগফল বা ইলেকট্রন আর হোলের কম্বিনেশন ওখানে খুবই কম, ঠিক আছে, এই জন্য এখানে এটা নির্ভর করে না, ঠিক আছে। এই নেট চার্জের ব্যাপারটা যেটা ইন্ট্রিনসিক লেয়ারে খুবই কম, সেটার জন্যই কিন্তু আই স্তরটা ইউজ হয়, ঠিক আছে। এটার পরে ব্যাখ্যা আছে, যাই হোক, এই যে আই লেয়ারটা কেন ইউজ হয়েছে। তারপর এখানে বলছে PIN ডায়োড পজেসেস ভেরি লো রিভার্স রিকভারি টাইম। আচ্ছা, এখন আমি রিকভারি টাইম বলতে কি বুঝেন আপনারা ইউজুয়ালি, বলেন তো? মানে ম্যাম আগের স্টেজে ফেরত আসাটা। রিকভারি টাইম, আচ্ছা ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যেখানে ছিলাম সেখান থেকে রিকভার করব কোন একটা ইনিশিয়াল স্টেটে বলা যেতে পারে, বা পূর্বের স্টেটে, মানে প্রিভিয়াস স্টেটে বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে এইটাতে ফিরতে আমাদের যে টাইম লাগে সেটা হচ্ছে রিকভারি টাইম। আর রিভার্স রিকভারি টাইম মানে এটার বিপরীত কি হতে পারে বলেন তো? ফিরে এসে আবার যাব ওখানে, ফিরে আসলাম মানে রিভার্স, মানে রিকভারি টাইমের যে রিভার্সটা, মানে রিকভারি টাইমের রিভার্স টাইমটা সেটা হচ্ছে লো হওয়া ভালো না বেশি হওয়া ভালো বলেন? লো হওয়াটাই তো ভালো। আমাদের রিকভারি টাইমটা বেশি কম হওয়া ভালো, সরি কি বলে, বেশি হওয়া ভালো, ঠিক আছে। মানে আচ্ছা আমি উল্টো বললাম নাকি, রিকভারি টাইমটা হচ্ছে আমাদের লো হওয়া মানে ভালো, ঠিক আছে, না উল্টো বলছি কেন? না ম্যাম, লো হওয়াই তো ভালো, খুব ফাস্ট আমরা রিকভার করতে পারবো। আমরা খুব ফাস্ট রিকভার করতে পারবো, কিন্তু রিভার্স রিকভারি টাইমটা কিন্তু এটা লো, ঠিক আছে। রিভার্স রিকভারটা আসলে আচ্ছা এক মিনিট দাঁড়ান, আমি উল্টা বলছি মনে হয়, দাঁড়ান আমি ছবিটাকে বুঝাই তাহলে বেশি সুবিধা হবে। ধরেন এটা হচ্ছে একটা ইনপুট, ঠিক আছে, একটা সিগন্যাল আমার হচ্ছে ধরলাম প্রথমে হচ্ছে দুইটা সাইকেল, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমাদের কি হলো, আমাদের হচ্ছে প্রথমে একটু তারা বেঁকা হয়ে গেল, ঠিক আছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এটা ঠিক করতে হবে আমাদের, তখন আমাদের কি করব, এই রিকভারি টাইমটা চেক করার জন্য আমরা দেখতেছি রিকভারি টাইমটা কেমন হয়, দেখতেছি তারপরে এখানে আসলো একটু তারা বেঁকা হয়ে, ঠিক আছে, দিয়ে তারপরে দেখতেছি যে এই সময় এটাতে আমাদের আস্তে 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 করে রিকভার হইলো, ঠিক আছে, এটা একটা। আর আরেকটা হচ্ছে রিভার্স রিকভারি টাইম, মানে রিকভার হবে না বরং রিকভার থেকে নষ্ট হয়ে যাবে, মানে এটা একটা, এটা একটা নিলাম, প্রথমে ঠিক ছিল, ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের বলছে প্রথমে যে রিভার্স রিকভারি টাইমটা লো, মানে আমাদের যে নষ্ট হয়ে যাচ্ছে এটার সময়টা লো, মানে অল্প, ঠিক আছে, মানে অল্প সময়ে এটা আমাদের কি হয়, মানে এই যে ধরেন আমি যেটা নিচেটা দেখাইলাম যে অ্যাকচুয়ালটা ছিল, অ্যাকচুয়াল থেকে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর আমি উপরে যেটা দেখালাম রিকভারি টাইম, যে নষ্ট থেকে ঠিক হচ্ছে, রিকভার হচ্ছে। তো আমাদের যেটা বলছে রিভার্স রিকভারি টাইমটা ভেরি লো, মানে আমাদের যে ঠিকঠাক থাকতে যে নষ্ট হবে এই টাইমটা বেশি ছোট আর কি, কম লাগে, ঠিক আছে, বা লো, এই টাইমটা লো। আর তাহলে রিকভারি টাইমটা কি, রিকভারি টাইমটা কিন্তু হাই, মানে যদি নষ্ট হয়ে যায় সেখান থেকে আমাদের ঠিক হইতে তাড়াতাড়ি ঠিক হয়, বাট আমাদের যদি ঠিকঠাক থাকে নষ্ট হইতে কম সময় লাগে। রিভার্স রিকভারি তাহলে কি আমরা বলতে পারি রেসপন্স টাইম? রেসপন্স টাইম বলতে পারেন, মানে রিকভার করার যে টাইমটা, রেসপন্স অ্যাকচুয়ালি না, কারণ ইনপুটের সাপেক্ষে আউটপুটটা হচ্ছে রেসপন্স, আর রিকভারিটা হচ্ছে আমাদের রিকভার করবে, আগেরটা ফিরে পাবে না ম্যাম, আমি বলছি রিভার্স রিকভার, ইনভার্স রিকভার যেটা, রিভার্স যেটা সেটা হচ্ছে রিভার্সটা তো আমি বললাম যে প্রথমে ঠিক থাকবে তারপরে হচ্ছে কি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই তারপরে এখানে বলছে দ্য ডায়োড অবেজ স্ট্যান্ডার্ড ডায়োড ইকুয়েশন ফর অল দ্য লো ফ্রিকোয়েন্সি সিগন্যালস, বলছে এই ডায়োডটা PIN ডায়োডটা অবে করবে সকল লো ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য যে ইকুয়েশনগুলো সেগুলা, ঠিক আছে।
তারপরে এখন বলছে দিস ডায়োড অ্যাপিয়ার্স লাইক আ রেজিস্টার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি দিতাম, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দিতাম। বলছে দিস ডায়োড অ্যাপিয়ার্স লাইক আ রেজিস্টার দেন এনি আদার নন লিনিয়ার ডিভাইসেস and is said to produce no distortion or rectification. Rectification মানে কি? রেকটিফাই করা মানে রেকটিফায়ারের মতো কাজ করে, মানে একমুখী কারক, তাই তো? তারপর ডিস্টরশন মানে কি? শেপ চেঞ্জ করে ফেলা। শেপ চেঞ্জ। তো এখানে বলছে যে এটা হচ্ছে আমাদের রেজিস্টারের মতন কাজ করে, ঠিক আছে। দেন এনি আদার অ্যাপিয়ার্স লাইক আ রেজিস্টার দেন এনি আদার নন লিনিয়ার ডিভাইসেস, মানে আমাদের এটা রেজিস্টারের মতন কাজ করে এবং এটা কি করে, কোনো ডিস্টরশন বা রেকটিফিকেশন কিছুই কি করে, প্রডিউস করে না। আমাদের রেকটিফিকেশনও করে না, আমাদের ডিস্টরশনও করে না, ঠিক আছে। তাহলে রেজিস্টার হিসেবে কাজ করে কেন? এটা বলেন তো কেন রেজিস্টার হিসেবে কাজ করে? রেজিস্টারটা কি করে? কিছু মানে লস করে। লস করে বলতে হ্যাঁ মানে লস power বলা loss যেতে পারে, বা পাওয়ার something। লস, হ্যাঁ ঠিকই বলছেন। তো এখানে বলছে কোনো ডিস্টরশন আর রেকটিফিকেশন করে না, তাহলে এখানে লস কি হইলো? কিছু ইউজ করে, যেমন আমি যে ইনপুট দিচ্ছি আউটপুটে সেম টু সেম পাচ্ছি না। রাইট, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন লাইটটা দিচ্ছি, যে পরিমাণ লাইট দিচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মানে পুরাটাই পাওয়া উচিত ছিল কারেন্ট, কিন্তু আমরা সেটুকু পাচ্ছি না, ঠিক আছে। এটার জন্য এটা হচ্ছে একটা রেজিস্টার হিসেবে কাজ করে। এটা হচ্ছে জাস্ট একটা বেসিক বললাম, এটা কিন্তু অনেক বড় একটা কি বলবো এক্সপ্লেনেশন আছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমি হচ্ছে আজকে এইটুকু পড়াবো। এখন আমি হচ্ছে ইয়েতে চলে যাবো জব রিলেটেড পড়াশোনায়, আর কনস্ট্রাকশন আর হচ্ছে পিআইএন ডায়োডের বাকি যে অংশটুকু থাকবে সেটা আগামী হচ্ছে রবিবারে শেষ করে দেব, ঠিক আছে। এই একটু ওপেন করি। শুভর আর কত সেমিস্টার বাকি আছে শুভ? ম্যাম এবার থিসিস নিলাম, তো এই ওদের সাথেই আর কি বের হবো। আচ্ছা, তো থিসিসে কার পার্টনার হইলেন? এখনো ঠিক নাই ম্যাম, কত কি ঘুরলো। আচ্ছা, সুপারভাইজার সিলেক্ট হয়েছে আপনাদের? না ম্যাম ফাইনালি জানাইনি কিছু। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাম সিটি বিষয়ে যে বলতে চাইছিলেন। ও আচ্ছা আচ্ছা, ভালো বলছেন। সিটি বিষয়ে একটু বলি যে সিটিটা হচ্ছে আপনাদের ইয়েই নি, এমসিকিউ নি, তাইলে যেহেতু আপনাদের অনেকগুলা সিটি বলতেছেন লেখার সময় পাবেন না, তাহলে এমসিকিউ নি, বুঝছেন? ম্যাম সিটি 4টা নেবেন? সিটি সিটি 4টা নিব, হ্যাঁ সিটি 4টা নিব। সিটি হচ্ছে এই যে এমসিকিউ একটা নিলাম সিটি 1, আর সিটি 2 নিব হচ্ছে সোমবারে, ঠিক আছে। আর সিলেবাসটা একটু বলে দেব? জি ম্যাম। জি ম্যাম বলে দেন। বলে দিই একটু তাহলে। আর ম্যাম যদি কোনো রিটেন মানে সিটি নিতে চান না ম্যাম, তাহলে ম্যাম একটু মানে মিডে তো নিচ্ছেন না, ফাইনালে তাহলে ম্যাম ফার্স্টের দিকে নেন, যাতে অন্য টিচারদের দেওয়ার আগে যেন আপনারটা দিয়ে ফেলতে পারি, কারণ পরবর্তীতে সবাই একসাথে দেওয়া শুরু করলে তখন আর সমস্যা হয়ে যায়। ঠিক আছে, বাট একটা নির্দিষ্ট সময় তো আমাকে দিতে হবে, আমি না পড়ায় কেমনে দিব? ফাইনাল সেকেন্ড উইকে দিবেন। আমি আগে পড়াইতে পারি সবার সাথে, আপনারা যে বলতেছেন সবাই দিবে, সবাই যখন দিবে তখন আমাকে কেন আপনারা এটা রিকোয়েস্ট করতেছেন? আমি কি আলাদা? পড়াইতে হবে না? না পড়াইলে কেমনে দিব? না ম্যাম আপনি আলাদা না, না ম্যাম আপনি আমাদের সাথে একটু, আপনার ভালো ম্যাডাম তো বেশি সেজন্য। তাই না? জি ম্যাম। হইছে। আচ্ছা, এখানে দেখেন এটার হচ্ছে কত স্লাইড পর্যন্ত পড়াইছি। অ্যাপ্লিকেশন পড়াইলাম, এটা এটা এই কনস্ট্রাকশন পড়াইনি না, তাহলে হচ্ছে এই পর্যন্ত, মানে 13 নম্বর স্লাইড পর্যন্ত, ঠিক আছে। এটা 13 নম্বর স্লাইড, আর হচ্ছে স্লাইডে 13 পর্যন্ত, আর পিডিএফটা বের করছি। পিডিএফটা প্রথম থেকে একদম প্রথম থেকে শুরু করে কত পেজ পর্যন্ত বলে দিচ্ছি, দাঁড়ান। এগুলোতে সবই পড়াইছি, অ্যাপ্লিকেশন ওয়ার্কিং অ্যাবসর্পশন এটা পড়াইছি, এটুকু আর কি পড়াইছি। আচ্ছা, এই যে পিআইএন ফরওয়ার্ডারের ক্যারেক্টারিস্টিক্স পড়াইলাম, এই পর্যন্ত পড়বেন, ঠিক আছে। পিআইএন ফরওয়ার্ডারের ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত, মানে 7 নম্বর, মানে এই যে এই পিডিএফ এর 7 পর্যন্ত, পেজ 7 পর্যন্ত। আর আরেকটা নিচে পড়াইলাম ওই যে লেড আর লেজারের মধ্যে পার্থক্য, এটাও দেখে নিয়েন জাস্ট একটু, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি যে আপনাদের যেটা স্লাইড মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ওটা 13 নম্বর স্লাইড পর্যন্ত, আর এই পিডিএফ এর 7 নম্বর পিডিএফ পেজ পর্যন্ত, আর হচ্ছে লেড আর লেজারের মধ্যে পার্থক্যটা পড়ে নেবেন, ঠিক আছে।
বুঝছেন? আমি 1 থেকে 7 আর ওটার 1 থেকে 13 আর লেড আর লেজারের পার্থক্য। লেজার পার্থক্য, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কেউ কি কথা বলছেন বারবার? হ্যাঁ, কে? আকিদা? ম্যাম আমি বলছি, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন বলেন, এখন বলেন। ম্যাম হ্যাঁ ম্যাম বলছি মিডের আগে একটা মিডের পরে একটা, দুইটা সিটি কাউন্ট করবেন? আমি তাই ভাবতেছি যে দাঁড়ান আমি 1 মিনিট দাঁড়ান, চিন্তা করতেছি। আপনাদের হচ্ছে 2টা এমসিকিউ নিই, একটা নিয়ে ফেলছে অলরেডি। তো কি করব আমি, যেটা আপনাদের 2টা এমসিকিউর মধ্যে যেটা বেস্ট ওয়ান হবে সেটা হচ্ছে আমি একটা কাউন্ট করব মিডের জন্য, মিডের আগ পর্যন্ত যেটা, আর মিডের পরে 2টা নিব, একটা এমসিকিউ একটা অ্যাসাইনমেন্ট। ওই 2টার মধ্যে যেটা বেস্ট হবে সেটা কাউন্ট করব। ঠিক আছে এটা নাকি ঠিক নাই বলেন? হ্যাঁ ঠিক আছে, মিডের আগে একটা, মিডের পরে একটা। কি বলছেন আকিদা? ম্যাম বলছি একটা তো এমসিকিউ হয়েছে, তাহলে ম্যাম একটা রিটেন নিলে ভালো হতো ম্যাম। রিটেন তো এখন নিব না, এমসিকিউটা নিই। আমি তো অ্যাসাইনমেন্ট দিতে চাইলাম, ওরা তো নিল না। যাই হোক আমি এমসিকিউ করবো নি, সমস্যা নেই। সামনের পরীক্ষায় এমসিকিউ দেন, পরে হচ্ছে মিডের পরে একটা এমসিকিউ দিয়েন আর একটা অ্যাসাইনমেন্ট দিয়েন, ঠিক আছে? আর ওরা তো বললো যে জি ম্যাম। আর আপনারা যে হ্যাঁ শুনতে পাচ্ছি না। ম্যাম বললো যে সিটি বানানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ওই ম্যাম আমি কিছু বলিনি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এমসিকিউ তাহলে 2টা নিচ্ছি, 2টার মধ্যে মানে আগামী দিন যে সিটি এমসিকিউটা নিব ওইটা আর সিটি 1 যেটা নিছি, 2টার মধ্যে যেটা বেস্ট ওয়ান সেটা কাউন্ট হবে মিডের আগে, ঠিক আছে? ক্লিয়ার করে দিলাম। আর মিডের পরে যে 2টা সিটি নিব ওই 2টার মধ্যে একটা কাউন্ট হবে যেটা বেস্ট হবে। ওই মিডের পরে নিব একটা এমসিকিউ, একটা নিব অ্যাসাইনমেন্ট। ওই 2টার মধ্যে যেটা বেস্ট হবে সেটা কাউন্ট হবে। আর এখন যে 2টা মানে সিটি নিচ্ছি, একটা নিয়ে ফেলছি আর একটা নিব, ওই 2টার মধ্যে যেটা বেস্ট ওয়ান হবে সেটা কাউন্ট হবে, ঠিক আছে? বুঝছেন সবাই? জি ম্যাম। ম্যাম হুম ম্যাম সিটি সিলেবাসটা হলো ম্যাম পাওয়ার পয়েন্টের 13 নাম্বার স্লাইড পর্যন্ত, 13 নম্বর স্লাইড পর্যন্ত। আর হ্যাঁ পিডিএফ এর হলো 7 পেজ, আর লেজার আর ডায়োডের লেডের মধ্যে পার্থক্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা আপনাদের কি 19 নম্বর পর্যন্ত ম্যাথ করাইছিলাম? ম্যাম সিটি ডেটটা বলেন নাই? সিটি ডেট তো বলে দিছি, সোমবার সামনের মাসে, সপ্তাহের। ওকে, মানে হচ্ছে তারিখ 7 তারিখ মেবি না? 7 তারিখে ম্যাম। 7 তারিখ হচ্ছে, হ্যাঁ। ম্যাম সিলেবাসটা আরেকবার বলবেন ম্যাম? একটু অন্য কারোর কাছ থেকে শুনে নেন, অনেকবার বলছি তো। আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি, থাক। ম্যাম আমি গ্রুপে লিখে দিতেছি। আচ্ছা একটু গ্রুপে কেউ লিখে দেন তাহলে আরো ভালো হয়। ওকে 19 নম্বর পর্যন্ত ম্যাথ করাইছিলাম না? আবু সুফিয়ান, আবু সুফিয়ান, মুরাদ, একটু কেউ বলেন আমাকে যে 19 পর্যন্ত শেষ করছিলাম কিনা? ম্যাম এখানে জি এখানে ওই পেজটা শেষ হয়েছিল আর কি। মানে 19 নম্বর পর্যন্ত করাইছিলাম যে এটা, তাই তো? জি জি এটা করাইছিলেন কালকে। ওকে ঠিক আছে। ম্যাম পাওয়ার পয়েন্ট 13 নম্বর স্লাইড পর্যন্ত না? হ্যাঁ 13 নম্বর পর্যন্ত। আচ্ছা এখন দেখেন 25 নম্বর, ঠিক আছে? দেখতে পাচ্ছেন বলছে x of t is equal to 200 sin 1000 pi t যোগ 500 sin 2000 pi t। তারপরে বলছে the signal is sampled at a rate এত % higher than the Nyquist rate. If delta modulation is used, find the bit rate and baud rate. If QPSK is used, find the information rate. দেখেন এটা কিন্তু খুবই মজার একটা ম্যাথ, ঠিক আছে? ইজি, বুয়েটে আসছিল এমএসসি 16-তে, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে আমাদের ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি এফএমটা কত হবে, এখানে দেখেন 2000 আছে, মানে 2000 পাই, মানে 2000কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1000 পাওয়া গেল। 1000 হার্টজ মানে 1 কিলো হার্টজ, এফএমটা পেয়ে গেলাম। তারপর আমরা জানি নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি কত, 2 এফএম, তাহলে 2 কিলো হার্টজ পেয়ে গেলাম। এখন বলছে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত, এত % অফ দ্য নাইকুয়েস্ট। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফএস ইজ ইকুয়াল টু এই 33 গুণন হচ্ছে 3 করলে কত হয়, তাহলে 33 গুণন 3 বা যোগ হচ্ছে 1/3, ঠিক আছে? মানে 33 গুণন 3 করলে 99 যোগ 1 মানে 100/3, ঠিক আছে? বুঝছেন? 100/3 গুণন হচ্ছে কত হবে, 1/100, তাহলে 100 100 কাটলে 1/3 হইলো।
1/3 কে আমি যদি করি তাহলে কত 1.33, ঠিক আছে। তাহলে আমি এটা করলে এরকম করে মানে আমি বুঝালাম, পার্সেন্টটাকে ভাঙলাম আর কি। তারপর এত গুণন করছি FNQ দিয়ে আমি গুণ করে এটা পাইলাম, FS এর ভ্যালু পাই গেছি। এখন দেখেন লেভেল কত বলছে আপনাদের, বলছে যে কোয়ান্টিটেশন লেভেল ইজ ইকুয়াল টু ডেল্টা মডুলেশন যদি ইউজ করেন, ঠিক আছে। অল টাইম মনে রাখতে হবে ডেল্টা মডুলেশনে আপনাদের লেভেল হচ্ছে n এর ভ্যালু সবসময়, মানে লেভেল বলছি, নাম্বার অফ বিট সবসময় একটা ইউজ হয়, ঠিক আছে, অল টাইম। এটা আমি পড়াবো সামনে আপনাদেরকে। ও আপনার তো কমিউনিকেশন না, সরি। আপনারা তো জানেন তাইলে ডেল্টা মডুলেশনে কয় বিট ইউজ হয় বলেন তো? লেভেল কয়টা ইউজ হয় আর বিট কয়টা ইউজ হয়? ম্যাম লেভেল একটা, বিট হলো 8টা। বিট এন এর মান হলো 8 আর কি। এল এর ভ্যালু 8, এটা তো ডেল্টা মডুলেশনের কথা বলছি আমি। ওখানে তো একটা করে বিট যায়। জি ম্যাম, একটা বিট। নাম্বার অফ বিট হচ্ছে একটা আর লেভেল হচ্ছে দুইটা, অলওয়েজ দুইটা, হয় হায়ার না হলে লোয়ার। আমরা কি করি ডেল্টা মডুলেশনে, আমরা একটা রেফারেন্স সিগন্যাল বা অরিজিনাল সিগন্যাল দিই, তারপরে আমরা যেটা ডেল্টা মডুলেট করে ভ্যালুটা পাই সেটা কেমন করে পাই, দেখি যে রেফারেন্সের চাইতে বেশি ভ্যালুটা না কম। যদি কম হয় 0-তে দিয়ে দিই, আর যদি বেশি হয় তাহলে 1-এ দিয়ে দিই। তাহলে সবসময় লেভেল দুইটা, 0 অথবা 1, আর বিট হচ্ছে একটা, মনে রাখতে হবে ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো গেল, তাহলে নাম্বার অফ বিট 1 আর লেভেল 2 আমরা বললাম। তাহলে বিট রেট কত হবে আমরা জানি n ইনটু fs, তাহলে n এর ভ্যালু 1, fs এর ভ্যালু উপর থেকে পাইছি 2.666 কিলোহার্টজ, এটা পাইলাম। তারপরে আমাদের বলছে বড রেট, কিন্তু এখানে দেখেন বড রেট বের করার সিস্টেমটা কি, বড রেট বের করতে হয় বিট রেট বাই হচ্ছে কত নাম্বার অফ বিট দিয়ে। তাহলে বড রেট বের হয়েছে এটা বাই নাম্বার অফ বিট হচ্ছে n1 দিয়ে হচ্ছে আমি এটা পাইলাম ভ্যালু, ঠিক আছে। তারপরে এখানে দেখেন, এখানে আরো একটা বিষয়, এই যে কিউপিএসকে এর ক্ষেত্রে, ঠিক আছে, কিউপিএসকে এর ক্ষেত্রে আমাদের লেভেল কয়টা, কোয়াড্রেচার ফেজ শিফট কিং, আমাদের দুইটা করে যায় বিট একসাথে, তাই না, 10 বা 0001 বা 0 কি বলে 0001 10 অথবা 11, আর সবগুলোই কি হয় 00 এর সাথে 01 এর 90 ডিগ্রি ফেজ শিফট, 01 এর সাথে 10 90 ডিগ্রি, 10 এর সাথে 11 এর 90 ডিগ্রি, তাই না। কিউপিএসকে তে একটা হচ্ছে কি কোয়াড্রেচার কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে কি থাকে আমাদের একটা কোয়াড্রেচার, একটা হচ্ছে ইনফেস কম্পোনেন্ট, তাই না, বুঝতে পারছেন? হ্যালো, জি ম্যাম। তাহলে আমাদের নাম্বার অফ বিট যেহেতু দুইটা, মানে একবারে দুইটা করে পাঠাতে পারি, তাহলে আমাদের বিটের ভ্যালুটা 2 এর উপর পাওয়ার দিলে 2 দিলাম, দেখি 4টা লেভেল, 4টা লেভেল থাকে, ঠিক আছে। ওই যে বললাম অ্যাঙ্গেল থাকে 4টা, ঠিক আছে, কিউপিএস এর ক্ষেত্রে। হ্যাঁ, স্কয়ার হিসেবে যাবে। স্কয়ার হিসেবে যাবে কেন, এটা তো অ্যাঙ্গেল। সরি ম্যাম, 2 করেন, হ্যাঁ, মানে বিট হচ্ছে দুইটা করে যাবে, 00 01 10 অথবা 11, আর প্রত্যেকটা বিটের সাথে প্রত্যেকটা বিটের আবার অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে, তাহলে লেভেল হচ্ছে 4টা, বুঝছেন। তাহলে আমরা বিট রেট পাইলাম nfs, তারপর বড রেট পাইলাম rb/n। এখন একটা কথা, এখানে দেখেন, এখানে কিন্তু বলছে এটা হচ্ছে এত % হায়ার দেন দ্য নাইকুয়েস্ট রেট। আমি এখন একটা ইকুয়েশন লিখব, তাহলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কি লিখতে পারি, এখানে কিন্তু ভাঙ্গে করা নাই, এখানে হবে 1 যোগ, ঠিক আছে, বলছে কিন্তু হায়ার দেন দ্য নাইকুয়েস্ট রেট, ঠিক আছে, তাহলে 1 যোগ হবে, অবশ্যই যোগ হবে 33 গুণন 3, আমরা এরকম ভগ্নাংশ থাকলে জানি এটা ভাঙতে, তাহলে 100 ভাগ হবে কত 3, ঠিক আছে, 33 গুণন 3 99 যোগ 1 100/3, আর পার্সেন্টেজটাকে ভাঙলে হয় এত ভাগ 100, ঠিক আছে। তাহলে আমি যদি সব মিলে 100/3 গুণন 100 লিখি, তাহলে কত হবে, তাহলে কিন্তু 100 100 কাটে যাবে, এটা। তারপর ইনটু হচ্ছে কত হবে, এখানে একটা আরেকটা ব্র্যাকেট হবে, এখানে ইনটু হবে fnq, তারপরে ইজ ইকুয়াল টু কি লেখা যায় 1 প্লাস, দেখেন 100/100 কাটে গেল, আর 1/3 থাকলো, ইনটু fnq ইজ ইকুয়াল টু 1 যোগ এটা 1/3 মানে 0.333, ঠিক আছে। আর fnq দিলাম, fnq এর ভ্যালু আমরা জানি 2fm, এই এভাবে 1.33 পাইছে, আর fnq সমান সমান কত দিছে 2fm এর ভ্যালু দিয়ে দিছি এখানে
1+3 মানে 1.333 এখানে বসাইছে, আর তারপরে গুণ আছে এফ এন কিউ মানে 2FM, এই যে এটা এভাবে লিখে দিই। ঠিক আছে, বুঝছেন সবাই? জি ম্যাম। তাহলে আমি এটা বন্ধ করে দিলাম, এখন তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি।